আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আমি মোহাম্মদ ওবায়দুল্লাহ বরাবরের মতো আজকে চলে আসলাম আরেকটা অ্যাডমিশন প্রোগ্রামের ক্লাস নিয়ে। তো আজকে যে অ্যাডমিশন প্রোগ্রামের ক্লাস সেটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র নিয়ে। বাংলা দ্বিতীয় পত্রর মধ্যে আজকে আমরা গুরুত্বপূর্ণ যে টপিকটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে বাক্য। তো বাক্য যথেষ্ট পরিমাণ গুরুত্বপূর্ণ এবং এই বাক্যের যতগুলো প্রকার রয়েছে বা অংশ রয়েছে এই প্রত্যেকটা বিষয় নিয়েই আজকে মূলত আমরা আলোচনা করব এবং শেষের দিকে আমরা কিছু প্রশ্ন উত্তর নিয়েও আলোচনা করব। সব মিলিয়ে আমরা মূল ক্লাসের দিকে এগিয়ে যাই। আমরা শুরুতেই যে কাজটা করব সেটা হচ্ছে যে বাক্যের সংজ্ঞাটা একটু বোঝার চেষ্টা করব। বাক্যের সংজ্ঞা যদি আমরা পড়ি তো বই অনুযায়ী বাক্যের সংজ্ঞা হচ্ছে এরকম যে সুবিন্যস্ত পদ। সুবিন্যস্ত কথাটার মানেটা কি? সুবিন্যস্ত কথাটার মানেটা হচ্ছে এরকম যে বিন্যস্ত, মানে শুধু বিন্যস্ত হলেই হবে না, বিন্যাস কথার মানে কি? আসলে বিন্যাস কথার মানে হচ্ছে সাজানো। সুবিন্যস্ত মানে কি? অনেক ভালোভাবে সাজানো। যে সুবিন্যস্ত পদ সমষ্টির দ্বারা কোনো বিষয়ে আছে, এখানে একটা কথা বলা হয়েছে পদ, তার মানে বাক্যের মধ্যে কি কোনো শব্দ ব্যবহার হয় না? হ্যাঁ, তা তো হয়ই, কিন্তু এখানে যে কথাটা বলা হচ্ছে যে বাক্যের মধ্যে যখন কোনো একটা শব্দ ঢুকে পড়ে তখন সেটা কিন্তু আর শব্দ থাকে না, সেটা পদ হয়ে যায়। তার কারণটা হলো আমরা জানি বাক্যের মধ্যে যদি কোনো শব্দ প্রবেশ করে সেই ক্ষেত্রে সেই শব্দ প্রবেশ করলে সেটা মূলত হচ্ছে শব্দ আর থাকে না, সেটা পদে রূপান্তরিত হয়, কারণ সেটার সাথে বিভক্তি যুক্ত হয়। আর আমরা জানি বিভক্তিওয়ালা শব্দকে পদ বলা হয়। বাক্যের মধ্যে প্রত্যেকটা পদে যেহেতু বিভক্তিযুক্ত হয়ে যাচ্ছে তো সেজন্য এই শব্দগুলোকে মূলত পদ বলা হচ্ছে। আশা করি বিষয়টা ক্লিয়ার। তো এখন যে সুবিন্যস্ত পদ সমষ্টির দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে বাক্য বলে। আচ্ছা, তো এখন এই যে বিভিন্ন সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা কোনো বিষয়ের বক্তার মনোভাব সম্পূর্ণ হতে হবে, তার মানে শুধু বললেই হবে না, যিনি কথা বলছে সেই যে কথা বলছে মানে যে বক্তা আর কি, তার মনের ভাব যদি সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকেই মূলত বাক্য বলা হচ্ছে। এটা তো হলো সংজ্ঞা। এখন শুধুমাত্র সংজ্ঞা দিয়ে তো সবকিছু নির্ণয় করা যায় না, সংজ্ঞা বাদ দিয়ে আমাদের অনেক কিছু আলোচনা রয়েছে, আমরা সেই বিষয়গুলো আলোচনা করব। মূলত আমরা এখন আলোচনা করব বাক্যের গুণ নিয়ে। মানুষের যেরকম বিভিন্ন রকমের গুণ থাকে একইভাবে কিন্তু এই বাক্যেরও কি থাকে? গুণাগুণ থাকে। তো স্বাভাবিকভাবে বাক্যের গুণ কয়টা? বাক্যের গুণ হচ্ছে 3টা। তো বেসিক্যালি এটাকে বলা হয় সার্থক বাক্যের গুণ। এখন প্রশ্ন হতে পারে সার্থক বাক্য কি? আসলে সার্থক বাক্য মূলত হচ্ছে এটা সফল, মানে সার্থক বলতে এখানে সফল বলা হয়। একটা বাক্য সফল হয় তার ভিতরে যদি 3টা গুণাগুণ থাকে। সেই 3টা গুণাগুণ কি কি? একটা হচ্ছে আকাঙ্ক্ষা, আসক্তি আর হচ্ছে যোগ্যতা। তো আমরা আলাদা আলাদা করে এই প্রত্যেকটা নিয়ে কথাবার্তা বলবো, আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। অনেকে এটাকে আসক্তি মনে করতে পারে, না, এটা আসলে আসক্তি। আমি যখন আসক্তির ব্যাখ্যায় যাব তখন এটা নিয়ে আরো বেশি কথাবার্তা বলবো। তো আমরা মনে হয় একটু পরের ধাপে চলে যাই। আমরা এই পর্যায়ে যে আলোচনা যেটা করব সেটা হচ্ছে আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষাটা মূলত কি? আকাঙ্ক্ষা মানে তো কোনো কিছু চাওয়া পাওয়া। এখানে কি আসলে আকাঙ্ক্ষার মধ্যে অনেক বেশি চাওয়া পাওয়া রয়েছে? আমরা অনেক বেশি কি চাচ্ছি আসলে? না, আসলে অনেক বেশি চাওয়া পাওয়া বিষয়টা সেরকম না। বিষয়টা হচ্ছে এরকম যে এক পদের পর অন্য পদ যে শোনার যে ইচ্ছা, একটা পদের পর আরেকটা পদ শোনার যে ইচ্ছা, এটাকেই মূলত বলা হচ্ছে আকাঙ্ক্ষা। আমি খেয়াল করে দেখতে পাচ্ছি যে চন্দ্র পৃথিবীর চারিদিকে। এখন আমি যদি বলি চন্দ্র পৃথিবীর চারিদিকে, এটা যদি যে কেউ শোনে, যে শ্রোতা আর কি, শ্রোতার জন্য এটা পুরোপুরি কমপ্লিট কোনো বাক্য নয়। শ্রোতার কাছে এটা কমপ্লিট বাক্য নয়, কারণ শ্রোতা আরেকটু শুনতে যাচ্ছে। শ্রোতার কাছে এটা কমপ্লিট বাক্য হওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটা বলতে হবে যে চন্দ্র পৃথিবীর চারিদিকে ঘোরে। এই যে চন্দ্র পৃথিবীর চারিদিকে ঘোরে, এটা যদি বলা হয় তাহলে দেখা যাচ্ছে তার শোনার চাহিদা বা ইচ্ছাটা পূরণ হবে। আচ্ছা, তার মানে এখানে আমরা বোঝানোর চেষ্টা করছি একটা বাক্য যখন বলি তখন পরিপূর্ণ বলতে হবে। মানে পরিপূর্ণতা পাবে কোন দিক থেকে? সেই বাক্যের কিন্তু অর্থ পরিপূর্ণভাবে বোঝানোর দিক থেকেই কিন্তু সেখানে পরিপূর্ণ হবে। আমরা যদি দ্বিতীয় বাক্যটা দেখি, যেমন মা শিশুকে চাঁদ, এটুকু বললে কিন্তু হচ্ছে না। তাহলে বক্তা যে কথাটা বললো সেই কথাটা শ্রোতার কাছে কিন্তু পরিপূর্ণ হলো না, অর্থের দিক থেকে পরিপূর্ণ হলো না। তাহলে এই ড্যাশে কি বলবে? এই ড্যাশে মূলত বলবে হচ্ছে
মা শিশুকে চাঁদ দেখাচ্ছে। এই যে এই ধরনের যে বাক্য, এই ধরনের বাক্যে গুণের অভাব। কোন গুণের অভাব? আকাঙ্ক্ষা গুণের অভাব। তাহলে পরীক্ষায় যদি এই ধরনের কোনো বাক্য চলে আসে, তাহলে যদি প্রশ্ন করা হয় যে এই বাক্যে কোন গুণের অভাব, তাহলে উত্তরটা হবে হচ্ছে আকাঙ্ক্ষা গুণের অভাব। তো আশা করি বিষয়টা খুব ক্লিয়ার। তো এরপর আমরা একটু পরেরটা দেখি। পরেরটা কি বলছে? আসক্তি। এখন অনেকেই এটাকে আবার বলে কি, অনেকে এটা বলে হচ্ছে শক্তি। না, এটা আসক্তি না। মূলত একটু যদি ভালো করে খেয়াল করা হয়, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে কিন্তু তয় তয় রয়েছে, এখানে কয় তয় কিন্তু নেই। কয় তয় হলে তো আসক্তি হতো, আর আসক্তি মানে তো হচ্ছে নেশা। আর আসক্তি মানে তয় তয় যেটা, আসক্তি মানে হচ্ছে বিন্যাস বা সাজানো। তাহলে সুশৃঙ্খল যে পদবিন্যাস, সেটাকেই মূলত বলা হয় হচ্ছে আসক্তি। আমরা যে বাক্যের মধ্যে যে সবসময় যে শব্দগুলো পরপর মানে পদগুলো পরপর বসাই, এই বসানোর ব্যাপারটাকে মূলত এখানে ফোকাস করা হচ্ছে। আমার কথা হচ্ছে যে এখানে মূলত যদি সহজ করে বোঝায় যে চন্দ্র পৃথিবীর চারিদিকে ঘোরে, চন্দ্র পৃথিবীর চারিদিকে ঘোরে, এই কথাটা বোঝানোর জন্য আমরা এটা পাশাপাশি বসিয়েছি। আমি যদি এরকম বলতাম ঘোরে চারিদিকে পৃথিবীর চন্দ্র, ঘোরে চারিদিকে পৃথিবীর চন্দ্র, চারিদিকে পৃথিবীর ঘোরে চন্দ্র, তো এরকম কথাটা বললে কেমন জানি শোনায়, মানে এটা সাজানো হয় না আসলে, এটা বাক্যের গুণাগুণটা হারায়। আমি যদি বিষয়টা এই বাক্য যদি এরকম ভাবে বলি যে মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, এরকম না বলে শিশু মাকে চাঁদ দেখাচ্ছে, এরকমটা যদি বলি, বা আমি যদি বলি চাঁদ শিশুকে মা দেখাচ্ছে, তো এরকম কিন্তু বাক্যটা কিন্তু হচ্ছে না। আমাকে একদম পরিপূর্ণভাবে একদম ঠিকঠাক করে বলতে হবে। এখানে বলতে হবে মা কি করছে, মা শিশুকে চাঁদ দেখাচ্ছে। এই যে বাক্যটার মধ্যে, এই বাক্যটার মধ্যে কিন্তু একটা কি রয়েছে, আসক্তির গুণাগুণ অভাব দেখা যাচ্ছে। এটা কিন্তু হবে না। এই বাক্যটা কিন্তু ঠিকঠাক ছিল, চন্দ্র পৃথিবীর চারিদিকে করে, এটা কিন্তু ঠিক আছে। কিন্তু এই যে এই বাক্যটার মধ্যে কিন্তু এখানে মা চাঁদ শিশুকে দেখাচ্ছে, এরকম কিন্তু হবে না। এই বাক্যটার মধ্যে আসক্তির গুণাগুণ কি? আসক্তির গুণাগুণ নেই। তার মানে এখানে এটা গুণ হারিয়েছে, বাট এটা ঠিক আছে। তাহলে আমরা এখানে দুটো বাক্যই দুই রকম দেখলাম। আবার এটা একটু দেখি, এটা কিরকম? কাল বিতরণী হবে আমাদের স্কুলে পুরস্কার অনুষ্ঠান, না হচ্ছে না। এই যে এখানে কি হচ্ছে, আসক্তির গুণাগুণ হারাচ্ছে। আমরা এই শেষের দুটো বাক্য দেখতে পারলাম আসক্তির গুণাগুণ হারাচ্ছে, কিন্তু প্রথমটা হারাচ্ছে না। তবে এই তাহলে আমরা বুঝতে পারলাম যে আসক্তিটা কত গুরুত্বপূর্ণ। তিনটা বাক্যের মাধ্যমে আমরা দুটো আসক্তির গুণাগুণ হারাচ্ছে এরকম বাক্য দেখলাম, আবার যেখানে আসক্তি ঠিকঠাক আছে এরকম বাক্য দেখলাম। তো এই ধরনের বাক্য দেখার মাধ্যমে আমরা জিনিসটা বুঝতে পারলাম যে আসলে এখানে কীভাবে গুণাগুণটা হারাচ্ছে। তো আশা করি বিষয়টা একদম ক্লিয়ার। এখানে মূলত কি হবে, কাল আমাদের স্কুলে কি হবে, বিতরণী অনুষ্ঠান হবে। তাহলে কাল আমাদের স্কুলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে, এরকম যদি বাক্যটা বলা হতো তাহলে কিন্তু এটা ঠিকঠাক ছিল। তো এই হচ্ছে মোটামুটি আসক্তি, মানে যেটা সাজানো আর কি। হ্যাঁ, অবশ্যই অর্থ অনুযায়ী সাজানো। আমরা যখন কোনো কিছু সাজাচ্ছি তখন তো সেই বিষয়টা অর্থ অনুযায়ী তো সাজাচ্ছি। তো বিষয়টা খুব ক্লিয়ার। আচ্ছা, এবার হচ্ছে যোগ্যতা। এখন যোগ্যতা বলতে মূলত আমরা কি বুঝি? যোগ্যতা বলতে আমাদের মূলত কি ধারণা আসে? যোগ্যতা বলতে কি এরকম যে আচ্ছা যোগ্যতা মানে হচ্ছে কাদের যোগ্যতা, এরকম কোনো কিছু না। বা আমরা আরেকটা যোগ্যতা মানে যেটাকে আমরা স্ট্যাটাস বলি, ফেসবুকে স্ট্যাটাস দেই, সেই কি স্ট্যাটাস? না, একদম সেরকমটা না। এই যোগ্যতা হচ্ছে মূলত বলা হচ্ছে বাক্যের যে অন্তর্গত বা ভাবগত যে মিল। আচ্ছা, অন্তর্গত কথাটা মানেটা কি? অন্তর মানে কি? অন্তর মানে হচ্ছে ভিতর। তাহলে এখানে ভিতরগত ভাবগত ভাবের যে মিল, সেই মিল বন্ধনের নামই হচ্ছে যোগ্যতা। তাহলে এই ভাবগত অর্থের মিল থাকতে হবে। এখন ভাবগত অর্থের মিল আমরা একটু বাক্যটা দেখি তো। বর্ষার রৌদ্র প্লাবনের সৃষ্টি করে। আয় এটা কি হলো? বর্ষায় বৃষ্টিটা প্লাবনের সৃষ্টি করে, রৌদ্র কি সৃষ্টি করে? না। প্লাবনের সৃষ্টি হওয়ার জন্য কিন্তু রৌদ্র এটা দায়ী না। এখানে মূলত দায়ীকে, এখানে হচ্ছে এই বর্ষার মধ্যে যে প্লাবনটা হয়, সে প্লাবনটা হয় হচ্ছে মূলত বৃষ্টির জন্য, রৌদ্রের জন্য হয় না। এখানেও কিন্তু যোগ্যতা হারাচ্ছে। তো আমরা বুঝতে পারলাম যে এই যে যোগ্যতা, এটার জন্য কি ভাবগত অর্থের মিল দরকার হয়। আর একটা কথা যদি বলি, যে বিষয়টা হচ্ছে এরকম যে ধর আমি বললাম যে আকাশ দিয়ে এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে, এটা ঠিক আছে। কিন্তু আমি যদি বলি যে আকাশ দিয়ে উড়ে গেল এক ঝাঁক হাতি, এটা কিন্তু হবে না। আকাশ দিয়ে উড়ে গেল এক ঝাঁক পাখি, এটা ঠিক আছে। কিন্তু আমি যদি বলি আকাশ দিয়ে উড়ে গেল এক ঝাঁক হাতি তো আর এক ঝাঁক উঠতে পারে না, তাই না? আর হাতি তো আকাশ দিয়ে উঠতে পারে না। তো এই ধরনের কথায় কিন্তু কোনো ভাবগত কোনো মিলবন্ধন নেই। তো কোনো ভাবগত মিলবন্ধন না থাকার কারণে মূলত এই প্রবলেমটা হচ্ছে। তো
তাহলে এটাকে বলা হয় মূলত হচ্ছে যোগ্যতা। তার মানে সব কিছু কিন্তু অর্থ বেসিস। এখন যোগ্যতা নিয়ে আরও বেশ কয়েকটা কথা আছে। যোগ্যতাও যদি মনে করে এখানেই শেষ, বিষয়টা তা না। যোগ্যতা হারায় এরকম অনেকগুলো কারণে। মানে আমি যদি শুধুমাত্র বলি যে এই ভাবগত এবং অন্তর্গত মিলবন্ধনের কারণে, এই মিলবন্ধন যদি না থাকে তাহলে তার যোগ্যতা হারাচ্ছে, এই গুণাগুণটা হারাচ্ছে, এই কথাটা কিন্তু ভুল। মনে রাখতে হবে, এটা বারবার বলি, অন্তর্গত এবং ভাবগত মিলবন্ধন যদি অর্থের মধ্যে না থাকে তাহলে এই যে যোগ্যতার গুণাগুণ হারাচ্ছে, বিষয়টা কিন্তু তা না। আরও অনেকগুলো বিষয় রয়েছে যে বিষয়গুলো বাক্যের যোগ্যতা হারায়। সেই বিষয়গুলো কি কি আমরা এক এক করে দেখি। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে রীতিসিদ্ধ অর্থবাচকতা। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে রীতিসিদ্ধ কথাটার মানেটা কি? রীতি মানে কি? নিয়ম কানুন। তাহলে হচ্ছে রীতিসিদ্ধ অর্থবাচকতা, তাহলে এখানে নিয়ম কানুন। ও আচ্ছা, আরেকটা কথা এখানে বলে রাখি, রীতিসিদ্ধ অর্থবাচকতা এটাও কিন্তু যোগ্যতার একটা গুণাগুণ। এখানে যোগ্যতার একটা গুণাগুণের মধ্যে আমরা পরপর অনেকগুলো যোগ্যতার গুণাগুণ পড়বো। তার মধ্যে প্রথম যে যোগ্যতার যে গুণাগুণ সেটা হচ্ছে রীতিসিদ্ধ অর্থবাচকতা। আমরা এখন এই রীতিসিদ্ধ অর্থবাচকতাটা বোঝার চেষ্টা করব। আসলে রীতিসিদ্ধ অর্থবাচকতা হচ্ছে, রীতি মানে কি? নিয়ম কানুন, মানে নিয়ম অনুযায়ী, বা আমি যদি আরো বলি যে অভিধান অনুযায়ী। অভিধান অনুযায়ী সিদ্ধ, সিদ্ধ মানে কি? নিয়মে আবদ্ধ। অভিধান অনুযায়ী নিয়মে আবদ্ধ মানে অভিধানের মতো করে যদি কোনো অর্থ প্রকাশ করে সেটাইকে বলা হয় হচ্ছে রীতিসিদ্ধ অর্থবাচকতা। তাহলে মূলত দেখা যায় কিছু শব্দের রীতিসিদ্ধ অর্থ থাকে, আর কিছু কিছু প্রত্যয়জাত বা প্রকৃতি প্রত্যয় মিলে যে অর্থটা হয় সেটা আলাদা অর্থ দেয়, আবার রীতিসিদ্ধ অর্থটা কিন্তু আলাদা অর্থ দেয়। যেমন আমরা যদি দুটো উদাহরণ খেয়াল করি, আমরা দেখতে পাচ্ছি বাধিত। এখন একটা কথা মনে হতে পারে যে বাধিত শব্দটা কিন্তু আমরা একটা জায়গায় প্রায় ব্যবহার করে থাকি। আমাদের যদি মনে থাকে যে বাধিত শব্দটা আমরা ব্যবহার করি হচ্ছে দরখাস্তের মধ্যে, যখন আমরা অ্যাপ্লিকেশন লিখি, যে শিক্ষকের কাছে আমরা যখন দরখাস্ত লিখি তখন কিন্তু শেষে আমরা বাধিত শব্দটা ব্যবহার করি। অনেকের কাছেই মনে হতে পারে বাধিত শব্দটার মানেটা কি? বাধিত শব্দটার রীতিসিদ্ধ অর্থ হচ্ছে অনুগৃহীত। তাহলে এইখানে অনুগৃহীত শব্দটা হচ্ছে একদম কি অনুযায়ী? এটা হচ্ছে একদম ডিকশনারি অনুযায়ী। তো ডিকশনারি অনুযায়ী বা হচ্ছে অভিধান অনুযায়ী যে অর্থটা থাকে সেটাকেই, বা নিয়ম কানুন অনুযায়ী, বা আসলেই যে অর্থটা হওয়া প্রয়োজন বা যে অর্থটা মূলত হয় আর কি, আসল যে অর্থটা মানে আবিধানিক যে অর্থটা, সেই অর্থটা মূলত হচ্ছে রীতিসিদ্ধ অর্থবাচকতা। এখন এটা হচ্ছে রীতিসিদ্ধ অর্থবাচকতা গেল। এখন প্রকৃতি এবং প্রত্যয়জাত, তাহলে আমি এই শব্দটাকে, বাধিত শব্দটাকে যদি আমি এটার যে মূল যদি ধরি তাহলে কি হবে? এটার মূলটা হচ্ছে বাদ। তো এটার মূলটা হচ্ছে বাদ। তো বাদ হচ্ছে এটার প্রকৃতি, আর প্রত্যয় হচ্ছে ইত। তো বাদ যোগ ইত, তাহলে হচ্ছে এখানে বাদ যোগ ইত যখন বোঝাবে মানে এরকম প্রকৃতি প্রত্যয়জাত, তখন কিন্তু সেটা হয়ে যাচ্ছে বাধাপ্রাপ্ত। তাহলে এখানে বোঝার বিষয়টা হচ্ছে এটাই, যে যখন এটা রীতিসিদ্ধ অর্থ একরকম বোঝায় আর হচ্ছে প্রকৃতি প্রত্যয় কিন্তু আর একটা অর্থ বোঝায়। তাহলে এই বাধিত শব্দের কিন্তু দুটো অর্থ, একটা হচ্ছে রীতিসিদ্ধ অর্থ অনুযায়ী হচ্ছে এখানে অনুগৃহীত বা অনুগৃহীত, আর হচ্ছে এখানে প্রকৃতি বা প্রত্যয়জাত অর্থ হচ্ছে বাধাপ্রাপ্ত। এই বিষয়টা বোধহয় আমাদের খুব ভালো করে বুঝতে পেরেছি। ওকে, এরপর বলা হচ্ছে তৈল। তৈল মানে হচ্ছে তিল জাতীয়, মানে তিল থেকে যেটা হয় আর কি, তিল থেকে যেটা হয় সেটাকে বলা হয় হচ্ছে তৈল। এখন এটাকে যদি আমি আলাদা করে, তিল জাতীয় তো আমরা পড়ছি, এরপর যদি আমরা এটাকে প্রকৃতি প্রত্যয় দেখি তাহলে তিল যোগ স্ন হয়, এটার উচ্চারণ হচ্ছে স্ন। অনেকে এটা কনফিউশন থাকতে পারে যে এটার উচ্চারণটা আসলে কি, এটার উচ্চারণটা হচ্ছে মূলত হচ্ছে স্ন। আচ্ছা, তাহলে এটা কি হচ্ছে? এটা হচ্ছে তেল জাতীয় স্নেহ পদার্থ। তো তিল জাতীয় যেহেতু স্নেহ পদার্থ, তো এই জন্য এই প্রকৃতি প্রত্যয়জাত আর হচ্ছে রীতিসিদ্ধ অর্থ, এখানেও কিন্তু আলাদা রকমের অর্থ পাওয়া গেল। এই বিষয়টা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপর আরো একটা জিনিস রয়েছে, জিনিসটা যোগ্যতার মধ্যে পড়ে, মানে এটাও কিন্তু যোগ্যতার গুণাগুণের মধ্যে পড়ে, দুর্বোধ্যতা। এই দুর্বোধ্যতা জিনিসটা কি জিনিস? মানে দুর্বোধ্যতা জিনিস হচ্ছে যেটা আমরা খুব সহজে বুঝতে পারি না। এখন আমরা যখন ভাষাটা যখন বলি, একটা কথা মাথায় রাখতে হবে, আমরা যখন কোনো একটা ভাষা ব্যবহার করি তখন সেই ভাষা মানে কোনো একটা বাক্য যখন বলি, তো সেই ভাষাটা কিন্তু আমাদের বোধগম্য হতে হবে। বিষয়টা যদি এরকম হয় ভাষাটা বোধগম্য হচ্ছে না, বোধগম্য যদি সেই ভাষাটা না হয় তাহলে কিন্তু সেই ভাষার ক্ষেত্রে যেটা বলা হচ্ছে এটা কিন্তু তখন দুর্বোধ্য হয়ে যায়। আর এই দুর্বোধ্যতা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমাদের যোগ্যতাকে কি করে, যোগ্যতার গুণকে হারিয়ে ফেলে। যেমন আমি যদি বলি যে তুমি আমার সঙ্গে প্রপঞ্চ করেছো, এখন প্রপঞ্চ শব্দটা
নর্মালি সাধারণত কিন্তু প্রপঞ্চ শব্দটা, আমি বলছি না যে বাক্যটা, এখানে আরেকটা কথা আছে, অনেকে বলতে পারে দুর্বোধ্যতা, তাহলে এটা তো যোগ্যতা হারাচ্ছে, বাক্যের গুণাগুণ হারাচ্ছে, তার মানে কি বাক্যটা কি ভুল? না, এখানে বাক্য কিন্তু ভুল বলা হচ্ছে না, মানে এখানে বাক্যের একটা গুণাগুণ হারাচ্ছে, আর বাক্যের গুণাগুণ হারানোর কারণে মূলত এটাকে দুর্বোধ্যতা বলা হচ্ছে। দুর্বোধ্যতা মানে কিন্তু এটা একবারও বলা হয়নি যে বাক্যটা মূলত ভুল হয়ে গিয়েছে। অনেকে ভাবতে পারে বাক্যটা ভুল, না, আমি বাক্যের ভুল ধরছি না, এখানে মূলত যে কথাটা ফোকাস করার চেষ্টা করছি যে এটা মূলত হচ্ছে বাক্যের একটা যোগ্যতা, মানে এক বাক্যের যে একটা গুণ, সেই গুণটা হারাচ্ছে। হয়তো বাক্যের অর্থ প্রকাশ করছে, হয়তো আমি গ্রামাটিক্যালি হচ্ছে এই বাক্যটাকে ভুল বলতে পারছি না, কিন্তু বাক্যটাকে ভুল বলতে না পারলেও এই বাক্যটা কিন্তু তার একটা গুণাগুণ হারাচ্ছে, গুণাগুণ সহ এটা পাচ্ছি না আমি। তাহলে এখন তুমি আমার সঙ্গে প্রপঞ্চ করেছো, এই বাক্যটার মধ্যে প্রপঞ্চ যে শব্দটা, এই প্রপঞ্চ শব্দটা কি? এটা কিন্তু বাংলায় একদম অপ্রচলিত। মানে প্রপঞ্চ মানে কি, মায়া বা চাতুরী অর্থে কিন্তু বাংলা প্রপঞ্চ অর্থ এটা। এখন এই মায়া বা চাতুরী অর্থ তো আমরা নর্মালি এখানে করতেই পারি। তুমি সাথে চাতুরি করেছো, মানে আমি যদি বলি এখানে তুমি ওর সাথে চিটারি করেছো বা ছলনা করেছো, এরকম যদি বলতাম, বা তুমি ওর সাথে মায়া করেছো বা চাতুরি বা চালাকি করেছো, এরকম যদি কথাটা বলতাম, তাহলে কিন্তু কথাটা ঠিকঠাক ছিল, তাহলে সহজেই আমাদের বুঝতে অনেক বেশি সহজ হতো। কিন্তু যখন প্রপঞ্চ কথাটা বলা হচ্ছে, এই প্রপঞ্চ কথাটা কিন্তু আসলেই অনেক কঠিন, এবং আমরা নর্মালি কখনো, মানে আমি তো কখনো ব্যবহার করিনি, মানে তোমরা করেছো কিনা আমি ঠিক বলতে পারছি না, তো আমার কিন্তু এটা ব্যবহারের মধ্যে একদমই নেই। তো এই ধরনের যে বাক্যগুলো যখন থাকে তখন এটা মানে বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে যে এটা দুর্বোধ্যতা হয়ে যায়। আর এই দুর্বোধ্যতা হওয়া কিন্তু হচ্ছে একটা কি, এটা হচ্ছে একটা যোগ্যতার গুণাগুণ হারাচ্ছে। তো আমরা যদি এইটা যদি বুঝে ফেলি, তাহলে আমরা পরের পার্টটাতে চলে যাই। এই যে উপমার ভুল প্রয়োগ, আমরা কিন্তু মানে যখন কথা তো সবসময় বলি, এখন কথা বলার সময় একটা কথা মাথায় রাখতে হবে, যে কথা বলার সময় যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে উপমার ভুল প্রয়োগ যেগুলো হয় সেগুলো কিন্তু অনেক সময় আমরা আমলে নেই না। কেন আমলে নেই না? কারণ এটা আমি উপমা দিচ্ছি, অনেক সময় মনে হয় কি আমি কথার মধ্যে যখন উপমা দেই, কথার মধ্যে উপমাটা আমার কাছে মনে হয় যে আমার কথার গুণাগুণটাকে অনেক বেশি বাড়িয়ে দিল, কিন্তু একটা সাধারণ কথাও যে অনেক অসাধারণ হতে পারে এটা আমরা অনেক সময় ভুলে যাই। দেখা যাচ্ছে যে এই উপমার ভুল প্রয়োগের কারণে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা কথার যে আসল যে সৌন্দর্য, সেই সৌন্দর্য কিন্তু হারিয়ে ফেলছি। আর এই সৌন্দর্য হারাচ্ছি দেখে কিন্তু এটাও কিন্তু একটা যোগ্যতার অভাব বলে আমরা গণ্য করছি। তো বলা হচ্ছে আমার হৃদয় মন্দিরে আশার বীজ উক্ত হলো। আমার হৃদয় মন্দিরে আশার বীজ উক্ত হলো, এই ব্যাপারটা এর মধ্যে একটা ভুল রয়েছে। এখন কথা হচ্ছে আমার হৃদয়ের মধ্যে আশার বীজ উক্ত হচ্ছে। এখন একটা কথা হচ্ছে বীজ যখন উক্ত হয়, মানে বীজ হচ্ছে, তো বীজ কোথায় হয়? বীজ কি মন্দিরে হয়? আমার হৃদয় মন্দিরে যদি বলা হয়, তাহলে মন্দিরে তো আর বীজ উক্ত হয় না, তাহলে এখানে মন্দিরে যেহেতু বীজ উক্ত হয় না, মানে আমি উপমাটা করছি, আমি জানি উপমাটা বাস্তবে হয় না, এটা একটা উপমাই, কিন্তু উপমার মধ্যেও তো একটা বাস্তবতা থাকতে হবে, মানে সঠিক বিচার থাকতে হবে। আমি এমন একটা উপমা দিয়ে দিলাম সেটা আসলে বাস্তবে প্রয়োগই হয় না, এরকম যদি হয় তাহলে কিন্তু সেটা কিন্তু যোগ্যতার গুণাগুণ হারাবে। এই উপমার ভুল প্রয়োগটাও কিন্তু হচ্ছে কি যোগ্যতার গুণাগুণ হারায়। আমার হৃদয় মন্দিরে আশার বীজ উক্ত হলো, তাহলে এখানে বীজ উক্ত হলো, তাহলে এখানে বিষয়টা হচ্ছে এরকম যে এই যে বীজটা মূলত হৃদয় মন্দিরে হয় না, মূলত ক্ষেত্রে হয়। মানে কোনো একটা বীজ উক্ত যখন হয়, এটা কোনো একটা ফসল, মানে এখানে দেখা যাচ্ছে যে এখানে ফসলের মধ্যে যেটা হচ্ছে যে এই ফসল যখন হয়, তো এই ফসলগুলো যেটা হচ্ছে যে এই ফসলগুলো যখন আমরা দেখতে পাচ্ছি, তখন এই ফসলগুলো কিন্তু সবসময় কিসে হচ্ছে? ক্ষেতের মধ্যে হচ্ছে। ক্ষেত বলতে ক্ষেত্রে বলতে এখানে ক্ষেত বোঝাচ্ছে। তাহলে এখানে আমার বলতে হবে যে তার এই কারণটা এখানে মূলত একদম স্পষ্ট করে বলে দেওয়া হচ্ছে, বীজ খেতে যেমন বপন করা হয়, তাহলে মন্দিরে হয় না, বীজ খেতে বপন করা হচ্ছে, কোনো একটা জমিতে বপন করা হয়। তাহলে আমার এখানে শুদ্ধটা হচ্ছে আমার হৃদয় ক্ষেত্রে আশার বীজ উক্ত হলো। তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে এখানে এই কি ভুলটা হয়েছে আশা করি আমরা বুঝতে পেরেছি। তো এই ধরনের ভুল কিন্তু আমরা অনেক সময় করে থাকি, এবং এটাও কিন্তু আমাদের মূলত বেসিক্যালি কি হচ্ছে, এটাও কিন্তু আমাদের একটা যোগ্যতা বা গুণাগুণের ভুল হচ্ছে। আচ্ছা, তারপর বলা হচ্ছে বাহুল্য দোষ। এখন বাহুল্য দোষটা কি? বাহুল্য দোষটা হচ্ছে যে দোষটা আমরা মানে একটা জিনিস যখন দুবার ব্যবহার করা হয়, যেমন আমি বলছি দেশের সব আলেমগণই আমাদের সমর্থ দান করেন, আমাদের সব আলেমগণই আমাদের সমর্থন দান করেন। তাহলে এই যে দুঃখিত ভুল বলেছি, সমর্থন দান করেন, এখানে একটা ভুল রয়েছে। এখানে ভুলটা কি? এখানে ভুলটা হচ্ছে এরকম, আমি যদি খুব ভালো করে বলি, তাহলে আলেমগণ এটা হচ্ছে একটা বহুবচন শব্দ। এখানে সব অতিরিক্ত শব্দটা ব্যবহার হয়েছে, অতিরিক্ত যে ব্যবহার হচ্ছে সেটা কিন্তু মূলত বাহুল্য দোষ হচ্ছে। এখন এখানে একটা কথা বুঝতে হবে যে এই যে দেশের সব,
সব তো এটাও তো বহুবচন, আবার গণ এটাও তো বহুবচন। তা আমি তো একবার বহুবচন বুঝিয়ে দিয়েছি, একবার বহুবচন বুঝিয়ে দেওয়ার পর আবার যে বহুবচন বলা, এটার তো কোনো প্রয়োজন নেই। এই যে একটা ভুল যে আমরা দুইবার করলাম, এই দুইবার করার কারণে মূলত যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই দুইবার করার যে মেন কারণটা হচ্ছে যে আমরা অনেক সময় খেয়াল করি না। তো আমাদের খেয়াল করে এই বাহুল্য দোষটা কাটাতে হবে। আর এই বাহুল্য দোষটাও কিন্তু একটা যোগ্যতার গুণাগুণের মধ্যে পড়ে। তার মানে আমরা প্রথম যে 3টা গুণাগুণ দেখছিলাম তার মধ্যে কিন্তু ওই যে আকাঙ্ক্ষা আর যে আসক্তি, এটা কিন্তু মূলত সহজেই বোঝা যায়। কিন্তু এই যোগ্যতা বোঝার জন্য কিন্তু এই যে বিষয়গুলো, বিধিসিদ্ধ অর্থবাচকতা, তারপর হচ্ছে উপমার ভুল প্রয়োগ, তারপর বাহুল্য দোষ, এই সবগুলাই কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। তবে এখানে কি শেষ না, আরও রয়েছে, সেগুলো আমরা একটু খেয়াল করে দেখি। বলা হচ্ছে বাগধারা শব্দের পরিবর্তন। এখন বাগধারা শব্দের পরিবর্তন জিনিসটা কিরকম? আসলে বাগধারা শব্দের পরিবর্তনটা হচ্ছে, এটা খুব মজার জিনিস। আমি একটু বলি, এখানে তো বইয়ের মধ্যে একটা উদাহরণ দেওয়া রয়েছে, উদাহরণটা একটু ভালো করে দেখাই। যেমন অরণ্যে রোদন বলা হচ্ছে। আচ্ছা, এখানে অরণ্যে রোদন, অরণ্যে মানে কি? অরণ্যে মানে হচ্ছে বনে, বনে রোদন, রোদন মানে কি? কান্না করা। তাহলে বনে ক্রন্দন করা, ক্রন্দন করা বললে বাগধারার কিন্তু অপব্যবহারের যোগ্যতা হারাবে। এখানেও কিন্তু যোগ্যতা হারাচ্ছে। তার মানে আমি যা বুঝতে পারছি, বাগধারা শব্দ পরিবর্তন, এটাও কিন্তু তার কি হারাচ্ছে? যোগ্যতা হারাচ্ছে। এখন বিষয়টা কি? বনে যদি ক্রন্দন করা হয় তাহলে এটা কি বনে ক্রন্দন, এটার অর্থটা এরকম দিলে কিন্তু হবে না। কারণ এটা বুঝতে হবে বনে ক্রন্দন দ্বারা কি বোঝাচ্ছে। বনে কান্নাকাটি করা, ধরো কেউ বনে কান্নাকাটি করছে, কান্না যখন করছে, কান্না তো একটা আবেদন, কোনো একটা চাওয়া পাওয়া বা কোনো একটা কিছু বলা। এই যে কোনো একটা কিছু বলছে, কোনো একটা কিছু চাচ্ছে, এই কোনো একটা কিছু বলা, কোনো একটা কিছু চাওয়া, এই বিষয়টা কিন্তু হচ্ছে ক্রন্দনের মধ্যে পড়ছে, মানে কান্নার মধ্যে পড়ছে। এই যে কান্নার মধ্যে যে পড়লো, ক্রন্দনের মধ্যে যে পড়লো, তাহলে এটা কি হচ্ছে? নিষ্ফল হচ্ছে, মানে এটা কোনো কারণ নেই। মানে বনের মধ্যে কান্নাকাটি করে লাভটা কি হচ্ছে? যদি 1 ঘন্টা ধরে সারাদিন ধরে কান্নাকাটি করে, লাভটা কি? কোনো লাভ তো হচ্ছে না। তার মানে এটা যোগ্যতা হারাচ্ছে। অরণ্যরোদন, তাহলে এটা কি হচ্ছে? নিষ্ফল আবেদন, যে কোনো ফলাফল নেই, কান্নার কোনো ফলাফল নেই, শুধু শুধু অকারণেই কান্নাকাটি করছে। এরকম একটা রয়েছে যে আমরা খুব মজার একটা জিনিস, যে অর্ধচন্দ্র। তাহলে অর্ধচন্দ্র মানে কি? অর্ধেক চাঁদ? না না না, এরকম বলে তো হবেই না। অর্ধচন্দ্র মানে হচ্ছে অর্ধেক চাঁদ, মানে হচ্ছে আমরা যখন কাউকে গলা ধাক্কা দেয়, গলা ধাক্কা দেওয়ার সময় কিন্তু আমাদের হাতটা যখন কারো ঘাড়ে পড়ে তখন কিন্তু অর্ধেক চন্দ্রের মতো দেখা যায়। ওটা যেহেতু অর্ধেক চন্দ্রের মতো যেহেতু দেখা যায়, সেই জন্য কিন্তু আমরা ওটাকে বলি হচ্ছে অর্ধচন্দ্র। তো অর্ধচন্দ্র বলার কারণে আমাদের দেখা যায় যে আমরা অর্ধেক চাঁদ না বুঝিয়ে আমরা হচ্ছে গলা ধাক্কাটা বুঝিয়ে থাকি। তো সেই ক্ষেত্রে কিন্তু যদি আমি অর্ধচন্দ্র যদি আমরা গলা ধাক্কা না বলে আমি যদি অর্ধেক চাঁদ বলি, তাহলে কিন্তু সেক্ষেত্রে কি হবে? সেখানে ওই বাগধারার যে যোগ্যতা, অপব্যবহার যে যোগ্যতা, সেই যোগ্যতা কিন্তু হারাবে। তো আশা করি বোঝা গিয়েছে। এরপর আমরা যদি দেখি গুরুচণ্ডালী দোষ। এই গুরুচণ্ডালী দোষটা আমাদের এত বেশি পরিমাণ হয়, ইভেন আমি যদি বলি এই গুরুচণ্ডালী দোষ কিন্তু আমারও হয়। কি হবে? আমার হয় হচ্ছে এইভাবে যে অনেক সময় দেখা যায় কথার মধ্যে আমরা জানি না যে কোনটা হচ্ছে সাধু, কোনটা হচ্ছে চলিত। তো এই যে তৎসম শব্দের সঙ্গে দেশীয় শব্দের যে প্রয়োগ, এই ক্ষেত্রেও কিন্তু কি হয়? গুরুচণ্ডালী দোষ কিন্তু হয়। এই সাধুচলিতর প্রয়োগের কারণে কিন্তু আমাদের গুরুচণ্ডালী দোষ আমরা ছোটবেলায় থেকে জেনে এসেছি, কিন্তু দেখা যায় যে তারপরও এই ব্যাপারগুলো কিন্তু হয়। যেমন আমরা যদি কয়েকটা উদাহরণ দেখি, যেমন গরুর গাড়ি, শবদাহ, মরা পোড়া, এগুলো ঠিক আছে। এখন আমি যদি বলি গরুর শকট, তাহলে এই গরু এটা হচ্ছে সাধু, আর দুঃখিত, গরু হচ্ছে চলিত, শকট হচ্ছে সাধু। এখানে কি মিশ্রণ হয়ে গেল, মানে গুরুচণ্ডালী হয়ে গেল। তারপর শবপোড়া, তাহলে এখানে শবদাহ কথা বলা দরকার ছিল, তাহলে শব কথাটা হচ্ছে এখানে হচ্ছে সংস্কৃত বা তৎসম, আর পোড়া হচ্ছে দেশীয়। এই যে এখানে কিন্তু মিশ্রণ হয়ে গেল, এখানে বলা দরকার ছিল শবপোড়া। মরা দাহ, তাহলে মরা হচ্ছে এখানে কি? মরা হচ্ছে মূলত এখানে হচ্ছে মরাটা হচ্ছে চলিত, আর দাহ হচ্ছে এখানে তৎসম, বা হচ্ছে আমি যদি বলি সাধুর মধ্যে পড়ে যায়। তাহলে এই সাধু চলিতর মিশ্রণ বা তৎসম দেশীয় শব্দের যে মিশ্রণ, সেটা হচ্ছে এই যে মিশ্রণ হলেই তো মূলত এটাকে গুরুচণ্ডালী বলা হয়। এই ধরনের যদি শব্দ কখনো বাক্যে ব্যবহার করা হয়, সেক্ষেত্রেও কিন্তু যোগ্যতা হারাবে। তার মানে গুরুচণ্ডালী দোষটাও কিন্তু কি হচ্ছে? যোগ্যতা হারাচ্ছে। একটা কথা বারবার আমি বলে দেওয়ার চেষ্টা করছি যে এই ধরনের গুরুচণ্ডালী দোষ হলে কিন্তু যে বাক্যের গুণাগুণ হারায়, বিষয়টা কিন্তু মোটেও এরকম না। আমি বাক্যের হ্যাঁ দুঃখিত, বাক্যের গুণাগুণ হারায়, কিন্তু বিষয়টা এরকম না যে সেই বাক্যটা একদম ডাইরেক্ট ভুল হয়ে যায়। ভুলটা বলতে এটা যে বাক্যের সফল গুণাগুণ, মানে একটা বাক্য সফল হওয়ার জন্য যে গুণাগুণগুলো যেগুলো লাগে, সেই গুণাগুণগুলো কিন্তু মূলত পাওয়া যায় না। তো এই হচ্ছে মূলত
তৎসম শব্দের সঙ্গে দেশীয় শব্দের প্রয়োগে যে গুরুচণ্ডালীর দোষটা সেটা এরকম। এই যে বিষয়গুলো আমরা দেখলাম, তাহলে আমরা দেখলাম যে রীতিসিদ্ধ অর্থবাচকতা, গুরুচণ্ডালীর দোষ, তারপর হচ্ছে যেটা দুর্বোধ্যতা, তারপর বাগধারা শব্দের যে অপব্যবহার, এই সবগুলাই কিন্তু আমরা যেগুলো একদম টানা পড়ে গেলাম, সব মানে উপমার ভুল প্রয়োগ, এই সবগুলাই কিন্তু হচ্ছে মূলত বাগধারার মূলত কি মানে দুঃখিত যোগ্যতার কি হবে, এখানে যোগ্যতার সঙ্গে গুণাগুণ হিসেবে যোগ হবে। শুধুমাত্র 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 যদি আমি বলে থাকি যে ওই যে ভাবগত অর্থের যদি মিল না হয় তাহলে সেক্ষেত্রে যোগ্যতা হবে, বিষয়টা কিন্তু এরকম না। এই সবগুলাই কিন্তু যোগ্যতার মধ্যে পড়বে। আশা করি তোমাদের এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, অনেকগুলো উদাহরণও দিয়েছি। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা পরের ধাপে চলে যাব। আমরা এবার জিনিসটা পড়ার চেষ্টা করব, সেটা হচ্ছে মূলত উদ্দেশ্য এবং বিধেয়। এখন আমরা জানি বাক্যের দুইটা কি থাকে, অংশ থাকে। এখন বাক্যের যে দুইটা অংশ থাকে সেই দুটো অংশ যথারীতি কি, একটা হচ্ছে উদ্দেশ্য আর একটা হচ্ছে বিধেয়। এখন খোকা এখন বই পড়ছে, তাহলে খোকা কি, খোকা এখন হচ্ছে এটা উদ্দেশ্য, আর বই পড়ছে এটা হচ্ছে বিধেয়। উদ্দেশ্য হচ্ছে যে মূলত কাজ করে, যে কর্তা আর কি, তো কর্তা যে সেই হচ্ছে মূলত উদ্দেশ্য। আর বই পড়ছে তাহলে এটা হচ্ছে বিধেয়, মানে কর্তা সম্পর্কে, মানে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হবে, উদ্দেশ্য সম্পর্কে যা বলা হবে সেটাকেই মূলত বলা হচ্ছে বেসিক্যালি এখানে বিধেয়। তাহলে এই বিষয়টা একটু ভালো করে আমাদের বোঝা উচিত যে উদ্দেশ্য বিধেয়ের মধ্যে এখানে আরও অতিরিক্ত বিষয় কিন্তু রয়েছে। যেমন এখানে খোকা পড়ছে এটা বললে কিন্তু পারতাম, তাহলে এখন এবং বই এগুলো মূলত কি, এগুলো হচ্ছে অতিরিক্ত। অতিরিক্তগুলোকে কি বলা হয় সেটা আমরা সামনে দেখব। তো প্রথমত আমরা জাস্ট এতটুকু জানলাম বাক্যের অংশ হচ্ছে দুইটা, অনেকে কিন্তু এটা গুলিয়ে ফেলে, বাক্যের অংশ আবার অনেক বেশি বলে ফেলে। মূলত বাক্যের আরও অনেক ধরনের ভাগ রয়েছে, তো সেই বিষয়গুলো নিয়ে তো আমরা আলোচনা করবই। তো আমরা তার আগে অংশ নিয়ে আরেকটু কথা বলে দিই। আচ্ছা, আমরা মূলত প্রথমে আগে উদ্দেশ্য, এই উদ্দেশ্যের প্রকারভেদটা আমরা দেখব। উদ্দেশ্যের প্রকারভেদ হচ্ছে প্রথমত একটা সরল উদ্দেশ্য হতে পারে। সরল উদ্দেশ্য মানে আসলে সরল উদ্দেশ্য মানে এক পদ বিশিষ্ট যদি কর্তৃপদ হয়, কর্তৃপদ মানে হচ্ছে যদি কর্তা হয়, কর্তা মানে কি যে উদ্দেশ্য হয়। যেমন আমি বললাম হচ্ছে রহিম পড়ে, রহিম ঢাকা গিয়েছে, তাহলে এই ক্ষেত্রে রহিম ঢাকা গিয়েছে বা রহিম পড়ে, এই যে রহিম কথাটা, তাহলে রহিম এখানে কি হচ্ছে, রহিম হচ্ছে এখানে এক পদ, তাহলে একটা যদি পদ হয় তাহলে সেই ক্ষেত্রে উদ্দেশ্যকে বলা হবে হচ্ছে সরল। আচ্ছা, এবার হচ্ছে সম্প্রসারিত। আচ্ছা, সম্প্রসারিত কথাটার মানেটা কি? সম্প্রসারিত কথাটার মানে হচ্ছে বাড়তি। এখন ওই সরল উদ্দেশ্যের সাথে, সরল যে উদ্দেশ্য, এই সরল উদ্দেশ্যের সাথে যদি কখনো বিষয়টা যদি এরকম হয় যে আরও অন্যান্য বিশেষণ এরকম কিছু একটা যুক্ত হয়েছে বা বাড়তি কোনো কিছু যুক্ত হয়েছে উদ্দেশ্যের সাথে, তাহলে সেটা কি হবে, উদ্দেশ্যে সম্প্রসারিত হবে। তো এরকম সরল উদ্দেশ্য রয়েছে, এরকম ধরনের সম্প্রসারিত এরকম উদ্দেশ্য রয়েছে, আবার কি রয়েছে, সম্প্রসারিত কিন্তু বিধেয়ও রয়েছে। আমরা এক এক করে সবগুলোই দেখব। তার মানে আমরা প্রথমে একটা কথা বলতে যে এখানে যেটা বলা উচিত সেটা হচ্ছে কখনো যদি পরীক্ষা আসে যে উদ্দেশ্য কত প্রকার, হ্যাঁ উদ্দেশ্য অবশ্যই দুই প্রকার, একটা হচ্ছে সরল উদ্দেশ্য আর একটা হচ্ছে সম্প্রসারিত উদ্দেশ্য। সরল মানে একটাই পদ থাকবে, আর যখন সম্প্রসারিত উদ্দেশ্য হবে তখন আসলে একটা না, তার সাথে আসলে আরো বেশ কিছু বিশেষণাদি যুক্ত থাকবে। আচ্ছা, এরপর আমরা এই সম্প্রসারিত উদ্দেশ্যটা বিষয়টা একটু ভালো করে দেখার চেষ্টা করব। সেটা কিরকম, সেটা হচ্ছে যে আচ্ছা, আর একটা কথা হচ্ছে যে উদ্দেশ্যের সম্প্রসারণ এটা কি যোগে হচ্ছে, মানে কি অর্থে হচ্ছে, এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। অনেক সময় দেখা যায় আমরা সম্প্রসারণটা বের করে ফেলতে পারি, কিন্তু কি অর্থ হচ্ছে এটা কিন্তু আমরা অনেকে বের করতে পারি না। তা আমি এইটা কিন্তু এই সাইডে লিখে দিয়েছি বা বোঝানোর চেষ্টা করছি। তো যাই হোক, আমি আগে একটু প্রথম আসল জিনিসটা বুঝিয়ে নিই, তারপর আমরা বিষয়টা পরবর্তীতে বোঝাচ্ছি। আচ্ছা, তো বলা হচ্ছে কুখ্যাত দস্যু দল ধরা পড়েছে। আমি যদি এই বাক্যটা ভালো করে বোঝার চেষ্টা করি, এই বাক্যটার মধ্যে একদম মূল যে জায়গাটা, সেই জায়গাটা কি, এই বাক্যটার মধ্যে মূল জায়গাটা হচ্ছে এই মূল উদ্দেশ্য হচ্ছে দস্যু দল, কারণ দস্যু দল বাদ দিয়ে কুখ্যাত কোনো বলার কোনো দরকার ছিল না। তো এখন এই কুখ্যাত এটা মূলত হচ্ছে বেসিকলি উদ্দেশ্যের একটা বিশেষণ। তাহলে কুখ্যাত দস্যু দল ধরা পড়েছে এটা হচ্ছে বিধেয়।
এখানে কুখ্যাত হচ্ছে এখানে সম্প্রসারিত আলাদা এক্সট্রা। তাহলে এখানে মূলত এই কুখ্যাত এটা কি বিশেষণ, তো কুখ্যাত যেহেতু বিশেষণ তো এই জন্য এটাকে বলা হচ্ছে বিশেষণ যোগে। তার মানে এখানে প্রশ্ন দুই রকম ভাবে হতে পারে। একটা হতে পারে যে এখানে উদ্দেশ্যের সম্প্রসারণ কোনটা সেটা জিজ্ঞেস করতে পারে, অথবা এই প্রশ্নটাও করতে পারে যে এখানে উদ্দেশ্যের সম্প্রসারণ এটা কি যোগে, তখন কিন্তু আমাকে বলতে হবে এটা হচ্ছে বিশেষণ যোগে বা অ্যাডজেক্টিভ বলা হয় এটাকে। আচ্ছা, এরপর যদি আমরা পরেরটা দেখি, হাশেমের ভাই এসেছে। তো হাশেমের ভাই এসেছে, তাহলে হাশেমের ভাই মূলত উদ্দেশ্য হচ্ছে ভাই, কারণ ভাই এসেছে এটা বললেও কিন্তু আমার একদম বাক্য পুরোপুরি হয়ে যাচ্ছে। মানে একটা বাক্যের যে মূল যে দুটো অংশ থাকে সেই দুটো অংশ থাকলেই কিন্তু হয়ে যায়। আর যে অংশটা না হলেও চলে সেটাই তো সম্প্রসারণ, মানে হচ্ছে বাড়তি অংশ। তো এখানে বাড়তি অংশ কি হাসিমের, তো হাসিমের ভাই এসেছে, এটা কিন্তু সম্বন্ধ পদ যোগে। কেন? এখানে কিন্তু সম্বন্ধ পদ, হাসিমেরটা হচ্ছে সম্বন্ধ পদ। এখন প্রশ্ন হতে পারে যে এখানে সম্বন্ধ পদ কিভাবে হলো? আমরা সবাই জানি যে পদ ক্রিয়ার সাথে কোনো সম্পর্ক রাখে না, যে পদ ক্রিয়ার সাথে কোনো সম্পর্ক রাখে না সেটাকেই মূলত বলা হয় হচ্ছে সম্বন্ধ পদ। যে পদ ক্রিয়ার সাথে কোনো সম্পর্ক রাখে না সেটাকেই মূলত বলা হয় হচ্ছে সম্বন্ধ পদ। তো এই যে সম্বন্ধ পদটা এটা খুব ভালো করে একটু বুঝে নিই আমরা, যে এখানে ভাই ভাই কিন্তু এটার সাথে সম্পর্ক রেখেছে। কিরকম সম্পর্ক রেখেছে? এখানে কাজ কি? কাজ হচ্ছে আশা। আশা কাজটা কে করেছে? ভাই করেছে। আশা কাজটা কি হাসিম করেছে? না, হাসিম তো করেনি। তাহলে হাসিমের সাথে কি ক্রিয়াপদের সম্পর্ক নাকি? তাহলে হাসিমের সাথে সম্পর্ক আছে কার? সম্বন্ধ আছে কার? অন্য আর একটা পদের। তাহলে আমরা জানি যে বাক্যে যদি ক্রিয়াপদের সাথে সম্পর্ক না রেখে যদি অন্য কোনো একটা পদের সাথে সম্পর্ক রাখে তাহলে সেটাকে বলা হয় হচ্ছে সম্বন্ধ পদ। আর একটা কথা যদি আমি বলি, সম্বন্ধ পদ কিন্তু সবসময় ষষ্ঠী বিভক্তি হয়, এটা আমরা জানি। তো এই সম্বন্ধ পদ এটা তো একে তো সম্বন্ধ পদ, তার মধ্যে এখানে কি রয়েছে? ষষ্ঠী বিভক্তি রয়েছে। কারণ সম্বন্ধ পদ যদি হয় তো তার মধ্যে ষষ্ঠী বিভক্তি থাকবে না, এটা কিন্তু হতে পারে না। তার মধ্যে কিন্তু অবশ্যই ষষ্ঠী বিভক্তি থাকতেই হবে। তো এই জন্য এটার মধ্যে কি রয়েছে? ষষ্ঠী বিভক্তি রয়েছে। তো আশা করি এই বিষয়টা আমরা বুঝতে পেরেছি। তাহলে সম্বন্ধ পদ এখানে কি হয়ে গেল? তাহলে এখানে সম্বন্ধ পদ যোগে। এবার হচ্ছে সমার্থক বাক্যাংশ যোগে। সমার্থক বাক্যাংশ কি? আমি বলছি যে যারা অনেক পরিশ্রমী তারাই উন্নতি করে, তাহলে এখানে তারাই উন্নতি করে এটা বললেই হয়। এখন তারা আর যারা এটা তো সেম, একই, সম অর্থ প্রকাশ করে। তাহলে এখানে যারা অনেক পরিশ্রমী তারাই উন্নতি করে। আমি তো এটা বলতে পারতাম অনেক পরিশ্রমীরাই কি করে? উন্নতি করে। তাহলে অনেক পরিশ্রমীরাই উন্নতি করে, এটাও যেরকম যা বোঝায়, আবার যারা অনেক পরিশ্রমী তারা উন্নতি করে। তাই তারা আর যারা এটা কিন্তু একদম সেম, সম, একই বোঝাচ্ছে। যারা তারা এমন না যারা এক দল আবার তারা হচ্ছে আর এক দল, বিষয় কিন্তু এরকম না। যারা পরিশ্রম করছে এখানে কিন্তু তারাই এখানে পরিশ্রমী, এই যারা যেগুলো তারাই সেগুলো। তার মানে এই জন্য এটাকে বলা হচ্ছে সমার্থক বাক্যাংশ যোগে সম্প্রসারণ হচ্ছে। যারা অনেক পরিশ্রমী এটা কিন্তু আর একটা বাক্যের অংশ হয়ে যাচ্ছে। আচ্ছা, আরো যদি সহজ করে বলি, এটা তো মূলত হচ্ছে একটা জটিল বাক্য আর কি। তো এই জটিল বাক্য যারা তারা, এইটা এর আলাদা একটা বাক্যাংশ, সমার্থক বাক্যাংশ। তো এই জটিল বাক্যের প্রথম যে অংশ সেই অংশটাই তো একটা বাক্যাংশ হয়, বা এটাকে বলা হয় হচ্ছে আশ্রিত বাক্যাংশ। আচ্ছা, এটা নিয়ে আমরা একটু পরেই কথা বলবো, তো এখন আমরা আপাতত এই জটিল বাক্যের যে বাক্যাংশ এটা নিয়ে যদি এখন কথা না বলি তাহলে মনে খুব ভালো করে আমরা বুঝতে পারবো। আচ্ছা, তো এখন সমার্থক বাক্যাংশ যোগে তাহলে এটা আমরা বুঝতে পেরেছি। এরপর হচ্ছে অসমাপিকা ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ মানে কি? অ্যাডজেক্টিভ, না দুঃখিত, অ্যাডভার্ব। আচ্ছা, তো ক্রিয়া বিশেষণ অ্যাডভার্ব এবং এটা অসমাপিকা ক্রিয়াও বটে, কারণ এর মধ্যে আবার অসমাপিকা ক্রিয়াও রয়েছে। এরা মূলত চাটকার পরিবৃত হয়েই, এটা তো একে তো হচ্ছে ক্রিয়া বিশেষণ বোঝাচ্ছে, মানে অ্যাডভার্ব বোঝাচ্ছে, তারপর আবার সেটা আবার কি অসমাপিকা ক্রিয়াও রয়েছে, পরিবৃত হয়েই, এই যে অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া বিশেষণ। এটা তো একে তো ক্রিয়া বিশেষণ, তারপর আবার কি সেটা অসমাপিকা। এরকম অসমাপিকা ক্রিয়া বিশেষণ যদি হয় সেই ক্ষেত্রে এটা অসমাপিকা ক্রিয়া বিশেষণ সম্প্রসারণ। এক্ষেত্রে চাটকার পরিবৃত হয়েই বড় সাহেব থাকেন। এই যে মূলত বড় সাহেব থাকেন এতটুকু বললেই চলতো, কিন্তু এই সম্পর্কে আলাদা একটা বাড়তি কথা যোগ করে দিল বড় সাহেব সম্পর্কে, সে হচ্ছে বড় সাহেব থাকেন। তাহলে কিভাবে থাকেন? তার বাড়তি কথাটা হচ্ছে চাটকার পরিবৃত হয়েই থাকেন। এই যে আলাদা করে এক্সট্রা কথাদের যোগ করে দিল, এই কারণে মূলত এটা কি হয়ে গেল?
অসমাপিকা ক্রিয়া বিশেষণ হয়ে গেল। তার মানে আমাকে শুধুমাত্র এই যে এই সম্প্রসারণের এই লাইনটাই যে পরীক্ষা আসবে সেটা কিন্তু তা না, আমার কিন্তু এই লাইনটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই হচ্ছে সম্প্রসারিত উদ্দেশ্য। এখন সম্প্রসারিত যদি উদ্দেশ্য হয় তাহলে আমরা এখানে আরেকটা কথা বলে রাখতে পারি, সহজ করে একটা মনে রাখার বিষয়, সেটা হচ্ছে যেটা উদ্দেশ্য সেটা তো আমরা বলতে পারি। সম্প্রসারিত উদ্দেশ্য মূলত কোথায় হয়? সম্প্রসারিত উদ্দেশ্য মূলত হচ্ছে বেসিকলি উদ্দেশ্যের আগে বসে। মানে সবসময় আমরা দেখতে পাচ্ছি এখানে কুখ্যাত, হাসিমের, যারা অনেক পরিশ্রমী, চাটকার পরিবৃত হয়ে এই যে এই সবগুলোই কিন্তু উদ্দেশ্যের আগে বসছে। এই সবগুলো যেহেতু উদ্দেশ্যের আগে বসছে, এই জন্য মনে রাখতে হবে যে উদ্দেশ্যের সম্প্রসারণ সবসময় কী হয়? আগেই হয়। আচ্ছা, আমরা যদি এর পরে দেখি যে এটা হচ্ছে বিধেয়ের সম্প্রসারণ। এই বিধেয়ের সম্প্রসারণ এটা হচ্ছে কি হচ্ছে, ঘোড়া দ্রুত চলে। আমি যদি বলতাম ঘোড়া চলে, তাহলে এখানে ঘোড়া দ্রুত এই কথাটা বলা লাগতো না, কিন্তু দ্রুত চলে এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। কী হবে ক্রিয়া বিশেষণ? আমি তো আগেই বলেছি ক্রিয়া বিশেষণ মানে কি? অ্যাডভার্ব। অ্যাডভার্ব কাকে বলা হয়? যেটা হচ্ছে ক্রিয়াকে মডিফাই করে। ক্রিয়াকে যখন মডিফাই করে, আমি যখন বলতাম যে আচ্ছা ঠিক আছে ঘোড়া চলে, ঘোড়া চলে এটা বললে তো সত্য কথা, কোনো সন্দেহ নেই, ঘোড়া চলে এটা সত্য। কিন্তু বলা হচ্ছে যে এই যে ঘোড়া দ্রুত চলে, এই ক্ষেত্রে দ্রুত, এই ক্ষেত্রে হচ্ছে দ্রুত। দ্রুত কথাটা কি? দ্রুত বিষয়টা হচ্ছে এরকম যে চলাকে মডিফাই করে ফেলছে, তাই এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। আশা করি বোঝা গিয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে ক্রিয়া বিশেষণীয় যোগে, মানে ক্রিয়া বিশেষণ মানে হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, এখানে জেডমেন হচ্ছে দ্রুত, এটা একটু ভুল হয়ে গেছে, এখানে বেসিক্যালি দ্রুত হবে আর কি। আশা করি এটা বোঝা যাচ্ছে। যেহেতু বোঝা যাচ্ছে, এটা নিয়ে আশা করি খুব সমস্যা হওয়ার কথা না। জেডমেন অতিশয় দ্রুত চলে। অতিশয় দ্রুত চলে হচ্ছে, তাহলে এখানে অতিশয় দ্রুত হচ্ছে এখানে ক্রিয়া বিশেষণীয়। আচ্ছা, এটাও কিন্তু হচ্ছে কি অ্যাডভার্ব। আচ্ছা, কারকাদি যোগে। আচ্ছা, কারকাদি মানে হচ্ছে ওই যে ডাবল বার যে বলা হচ্ছে এরকম, ভুবনের ঘাটে 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 ভাসিতেছে, তাহলে এই যে ঘাটে ঘাটে এটা কিন্তু আলাদা। আচ্ছা, বিধেয় বিশেষণ যোগে। বিধেয় বিশেষণ তার মানে এটা হচ্ছে একে তো হচ্ছে বিধেয়, তারপর হচ্ছে আবার এটা কি বিশেষণ মানে অ্যাডজেক্টিভ। ইনি আমার বিশেষ অন্তরঙ্গ বন্ধু। তো এই যে অন্তরঙ্গ বন্ধু, এই অন্তরঙ্গ বন্ধুর আগে কিন্তু এই আমার বিশেষ, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে। এই হচ্ছে মোটামুটি সম্প্রসারণ। যে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে এই উদ্দেশ্য আর মূল যে বিধেয়, এটা কিন্তু মূল উদ্দেশ্য আর মূল বিধেয়, এই মূল উদ্দেশ্য আর মূল বিধেয়র মাঝখানে মূলত হচ্ছে বিধেয় সম্প্রসারণগুলো হয়ে থাকে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা পরেরটাতে চলে যাই। এইবার চলে এসে হচ্ছে বাক্যের যে প্রকারভেদ। বাক্যের তো প্রকারভেদ আমরা আগেও পড়েছি বিভিন্ন রকম, তো সেগুলো অংশর গুণাগুণ ছিল। এখন আমরা যে বাক্যের প্রকারভেদ পড়বো সেটা হচ্ছে গঠন অনুযায়ী। গঠন অনুযায়ী বাক্যের প্রকারভেদ হচ্ছে তিনটা। গঠন অনুযায়ী বাক্যের প্রকারভেদ তিনটা কি কি? একটা হচ্ছে সরল, মিশ্র বা জটিল, মিশ্র অপর হচ্ছে জটিল, আর একটা হচ্ছে যৌগিক বাক্য। এইগুলা নিয়ে আমরা মূলত হচ্ছে এখন সব কথাবার্তা বলবো। তো দেখি এইখানে আমরা কি কি আলোচনা করতে পারি। তো প্রথমত এখানে বলা হচ্ছে সরল বাক্য। সরল বাক্য মানেই হচ্ছে সরল। সেটা কিরকম? সেটা হচ্ছে বাক্যে যদি একটা মাত্র কর্তা থাকে, বাক্যে যদি মাত্র কর্তা একটাই থাকে আর একটা সমাপিকা ক্রিয়া থাকে। আর অনেকের প্রশ্ন হতে পারে যে সমাপিকা ক্রিয়াটা কি? আসলে সমাপিকা ক্রিয়াটা কিন্তু অনেক সহজ জিনিস। আমি যদি একটু বুঝিয়ে বলি, যে ক্রিয়াগুলো বাক্যের শেষে থাকে, যে ক্রিয়াগুলো বাক্যের শেষে থাকে তাকে বলা হয় সমাপিকা। মানে সমাপিকা মানে কি? সমাপিকা মানেই তো হচ্ছে মূলত সমাপিকা, এই কথাটা মানেইটা হচ্ছে শেষ, সমাপ্তি। তাহলে যেটা হচ্ছে সমাপিকা মানে হচ্ছে শেষে থাকে, যেটা সমাপিকা শেষে থাকে তাকে মূলত বলা হচ্ছে এটা একটা সমাপিকা। বলতে এটাই বোঝাচ্ছে যে একটা মাত্র কর্তা মানে সমাপিকা থাকবে আর ওই সমাপ্তিমূলক ক্রিয়া মানে শেষে থাকবে। তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে পুকুরে পদ্মফুল জন্মা হচ্ছে এখানে ক্রিয়া, আর পুকুরে পদ্মফুল জন্মে, তাহলে পদ্মফুল মানে জন্মেটাকে পদ্মফুল, এখানে পদ্মফুল হচ্ছে সেই একটা মাত্র কর্তা, আর জন্মে এটা হচ্ছে সেই সমাপিকা ক্রিয়া। বৃষ্টি হচ্ছে এখানে সেই একমাত্র কর্তা, আর হচ্ছে এখানে সমাপিকা ক্রিয়া। তোমরা বাড়ি যাও, তাহলে তোমরা হচ্ছে এখানে মূলত কি? তোমরা হচ্ছে এখানে মূলত বেসিকলি এখানে তোমরাটা হচ্ছে কি
একটা মাত্র কর্তা, আর যাওয়াটা হচ্ছে মূলত এখানে কি হবে, যাওয়াটা হচ্ছে এখানে সমাপিকা ক্রিয়া। খোকা আজ সকালে স্কুলে গিয়েছে, তাহলে এখানে খোকা হচ্ছে এখানে কর্তা, একটা মাত্র কর্তা, আর গিয়েছেন এটা হচ্ছে মূলত কি হবে, এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। তো বোঝাই যাচ্ছে যে একটা মাত্র কর্তা সমাপিকা ক্রিয়া থাকবে। তো সমাপিকা ক্রিয়া কি, এটা তো খুব সহজেই বোঝা গেল। তাহলে মোটামুটি আমাদের কাছে বিষয়গুলো একদম ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, এখন যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে এই ব্যাপারটা আমরা এখন পরের ধাপে চলে যাব, সেটা হচ্ছে জটিল বা মিশ্র বাক্যে চলে যাব। এই জটিল বা মিশ্র বাক্যে যেটা করতে হবে সেটা হচ্ছে যে জটিল বা মিশ্র বাক্য সবসময় আমাদের দেখা যায় একটু ধাঁধায় ফেলিয়ে দেয়। কারণ জটিল বা মিশ্র বাক্য যেটা যে জায়গাটার মধ্যে ধাঁধা ফেলিয়ে দেয় সেটা হচ্ছে যে বেসিকলি আমাদের যৌগিক বাক্যের সাথে অনেকটা বেশি ধাঁধা ফেলিয়ে দেয়। তা আমি সেই বিষয়গুলো বোঝানোর চেষ্টা করব। তার আগে এই জটিল বা মিশ্র বাক্যের মধ্যে যে খণ্ড যে ব্যাপারটা, সেই ব্যাপারটা আগে বোঝানোর চেষ্টা করি। কারণ আমরা আগে জটিল বাক্যটা আমরা সবাই জানি, জটিল বাক্যে দুটো খণ্ড থাকবে। একদম প্রথম কথা হচ্ছে জটিল বাক্যে কয়টা খণ্ড থাকবে? দুইটা খণ্ড থাকবে। এই যে জটিল বাক্যে যে দুইটা খণ্ড থাকবে, সেই দুটা খণ্ড সবসময় একটা হচ্ছে আশ্রিত খণ্ড বাক্য হবে, আর একটা হচ্ছে প্রধান খণ্ড বাক্য হবে। একটা হচ্ছে আশ্রিত খণ্ড বাক্য, আর একটা হচ্ছে প্রধান খণ্ড বাক্য। আশ্রিত খণ্ড বাক্য আর হচ্ছে প্রধান খণ্ড বাক্য, এই বিষয়গুলো যখন আমরা পড়বো তখন আমাদের বিষয়গুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। এই ক্লিয়ার ব্যাপারগুলো একটু ভালো করে বুঝতে হবে। সেটা হচ্ছে যে এই আশ্রিত এখানে তাহলে কোনটা হচ্ছে যে পরিশ্রম করে, এটা আশ্রিত কেন হচ্ছে? কারণ এর নিজ নিজ অর্থ প্রকাশ করতে পারে না, নিজের অর্থ প্রকাশ করতে পারে না, আর সেই সুখ লাভ করবে এটা হচ্ছে নিজে অর্থ প্রকাশ করতে পারে। যে তাহলে সবসময় মনে রাখতে হবে জটিল বাক্যের মধ্যে শুরুর অংশটাই হচ্ছে নিজেদের অর্থ প্রকাশ করতে পারবে না, আর পরের যে অংশটা সেটা হচ্ছে নিজের অর্থ প্রকাশ করতে পারবে। তো এটা হচ্ছে যেহেতু অর্থ প্রকাশ করতে পারবে, এই কারণে মূলত কি এটা হচ্ছে প্রধান খণ্ডবাক্য হবে। আচ্ছা, আর এটা আশ্রিত খণ্ডবাক্য, তার মানে এটাকে অপ্রধান খণ্ডবাক্য কিন্তু বলা হয়ে থাকে। তাই অপ্রধান খণ্ডবাক্য তাহলে সে হচ্ছে প্রথম দিকে থাকবে। আচ্ছা, তার মানে হচ্ছে জটিল বা মিশ্র বাক্যের যে দুটো অংশ থাকবে, সেই দুটো অংশের প্রথম কথা হচ্ছে যে প্রথমটা হচ্ছে আশ্রিত খণ্ডবাক্য হবে, আর পরেরটা হচ্ছে প্রধান খণ্ডবাক্য হবে। আবার সে যে অপরাধ করেছে তা মুখ দেখেই বুঝেছি, এখানেও কিন্তু প্রথমটা হচ্ছে আশ্রিত খণ্ডবাক্য, আর এটা হচ্ছে আশ্রিত বাক্য, আর এটা হচ্ছে প্রধান খণ্ডবাক্য। তাহলে আমরা বুঝলাম কি মিশ্র বা জটিল বাক্যে সবসময় দুটো অংশ থাকে, একটা হচ্ছে আশ্রিত আর একটা হচ্ছে প্রধান খণ্ডবাক্য। এটা সবসময় থাকবে, সবসময় কিন্তু এটা একদম ধ্রুব, দুটো অংশ থাকবেই। যদি দুটো অংশ না থাকে সেটা কিন্তু কখনোই কি হবে না, কখনোই এটা মূলত মিশ্র বাক্য বা জটিল বাক্য হবে না। আর একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে এই যে আশ্রিত বা জটিল মানে আশ্রিত বাক্যটা সবসময় কিন্তু সাপেক্ষ ভাব হবে। সাপেক্ষ ভাব জিনিসটা কি, সেটা হচ্ছে যে শর্তমূলক হয়। জটিল বাক্য সহজ করে আরেকটা চেনার উপায় হচ্ছে শর্তমূলক হয়। যেমন যেই সেই, যে সে যে অপরাধ করেছে তা মুখ দেখে বোঝা যাচ্ছে, তাহলে এইটার সাথে এটা কি শর্তমূলক হচ্ছে। এই শর্তমূলক যদি হয় সেক্ষেত্রে কিন্তু সেটা জটিল বাক্য হয়। তার মানে এই জটিল বাক্য হওয়ার জন্য কিন্তু তার কি হওয়া প্রয়োজন, শর্তটা অনেক বেশি হওয়া প্রয়োজন। তো আশা করি বিষয়টা খুব সহজেই বোঝা যাচ্ছে। তো আমরা তাহলে বুঝলাম কি জটিল বাক্য হওয়ার জন্য মূলত তার দুটো অংশ থাকতে হবে এবং সেটা শর্তমূলক হতে হবে, এবং দুইটা অংশের মধ্যে প্রথম যে অংশ সে নিজেদের অর্থ প্রকাশ করতে পারবে না, এবং পরেরটা নিজেদের অর্থ প্রকাশ করতে পারবে, এবং প্রথমটাতে নিজেদের অর্থ প্রকাশ করতে পারবে না, সেটাকে বলা হবে আশ্রিত বা মূলত অপ্রধান খণ্ডবাক্য বা পরাশ্রয়ী খণ্ডবাক্য। আর একটা হচ্ছে এখানে আরেকটা প্রধান খণ্ডবাক্য, এরকম বলা হবে। এই হচ্ছে মোটামুটি জটিল ও মিশ্র বাক্য চেনার উপায়। এখন যৌগিক নিয়ে অনেকেই চিন্তা ভাবনা করছে, যৌগিকটা আমরা কিভাবে বুঝবো। যৌগিক নিয়ে একদমই কোনো চিন্তা করার কিছু নেই, কারণ যৌগিকটা একটু যখন আমরা মিশ্র বাক্যের সাথে মিলিয়ে পড়বো তখন আমাদের কাছে বিষয়গুলো অনেক বেশি সহজ হবে আশা করি। ওকে, এরপর আমরা খেয়াল করবো হচ্ছে আশ্রিত খণ্ডবাক্য। আশ্রিত খণ্ডবাক্য নিয়ে একটু কথা বলা রয়েছে। মানে আশ্রিত খণ্ডবাক্য আবার হচ্ছে 3 প্রকার। আশ্রিত খণ্ডবাক্য 3 প্রকার, মানে কি কি, মানে এটা হচ্ছে যে আশ্রিত খণ্ডবাক্য মানে পূর্বে যে খণ্ডবাক্যটা থাকে প্রধান খণ্ডবাক্যের আগে, সেটার আবার 3টা প্রকার রয়েছে। সেটা কখনো কখনো বিশেষ্য স্থানীয় হয়, সেটা কখনো কখনো বিশেষণ স্থানীয় হয়, সেটা কখনো কখনো হচ্ছে ক্রিয়া বিশেষণ স্থানীয় হয়। বিশেষ্য স্থানীয়, বিশেষণ স্থানীয়,
আবার হচ্ছে ক্রিয়া বিশেষণ স্থানীয়। এখন এটা যদি কিছু উদাহরণ দেখি, খুব সহজ বিষয়, একটু উদাহরণগুলো একটু আমি সবসময় বলি যে উদাহরণগুলো দেখাচ্ছি, এই যে উদাহরণগুলো দেখাচ্ছি এই উদাহরণগুলো যদি একটু মনে রাখা যায় তাহলে একটু ভালো হয়। মনে রাখতে পারলেও আমাদের খুব বেশি ভালো হয়, কারণ এখান থেকে দেখা যায় যে প্রায় সময় পরীক্ষায় আসে। তো যেহেতু প্রায় সময় পরীক্ষায় আসে, তো সেই কারণে আমি সবসময় বলে থাকি এটা হচ্ছে একটু মনে রাখতে হবে, আর কিছু যুক্তিও মনে রাখা যায়। যেমন আমাদের সবসময় এটা মনে হয়ে থাকে যে, আমি একটু শেষ থেকে যাই, ক্রিয়া বিশেষণ বলতে আমরা কি বুঝি, মানে হচ্ছে ক্রিয়া বিশেষণ সেটাই যেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, দুঃখিত অ্যাডভার্বের মূলত হচ্ছে ক্রিয়া বিশেষণ, মানে যে শব্দটা কি করতে পারে, ক্রিয়াকে মডিফাই করে। এখানে দেখা যাচ্ছে তবে একলা চলরে, এই একলা চলরের ব্যাপারটাকে মডিফাই করছে কে, যদি তোর ডাক শুনে কেউ না আসে। এই ব্যাপারটাই যদি একলা কখন চলবো, এই চলা কাজটা মানে ক্রিয়াটা মডিফাই হচ্ছে কি হবে, কখন একলা চলছে যদি কেউ ডাক না শুনে। তাহলে এই পুরো ডাক না শোনাটাই কিন্তু হচ্ছে এটা কি ক্রিয়া বিশেষ হিসেবে কাজ করছে। এই জন্য এই অংশটাকে, এটা আশ্রিত খণ্ডবাক্য কিন্তু এটা কিন্তু আবার ক্রিয়া বিশেষণও বটে। অনেকের কাছে মনে হতে পারে ক্রিয়া বিশেষণ শুধুমাত্র একটা খণ্ডেই হয়, মানে এই একটার মধ্যেই, মানে একটা জাস্ট একটা পদের মধ্যেই হয়, কিন্তু সবসময় যে একটা পদের মধ্যেই যে হবে বিষয়টা কিন্তু তা নয়। সবসময় একটা পদের মধ্যে কিন্তু সেটা হবে না, একটা পদের মধ্যে সেটা ক্রিয়া বিশেষণ হবে না। এটা পুরো একটা খণ্ডবাক্য জুড়েই কিন্তু হতে পারে। এটা কিন্তু আমাদের কাছে একটু নতুন, অন্যরকম দেখা যায়। মাঝে মাঝে সবসময় লজিক দিয়ে এটা বোঝা যায় না, তো যেহেতু এটা সবসময় লজিক দিয়ে নির্ণয় করা যায় না, তো এই কারণে আমি বলবো যে একটু যদি উদাহরণগুলো মনে রাখতে পারি, আমি বলছি যে বইয়ের উদাহরণগুলো আর কি। কেন বইয়ের উদাহরণগুলো বলছি, দেখা যায় যে এই যে বইয়ের উদাহরণগুলো, এই বইয়ের উদাহরণগুলো ম্যাক্সিমাম টাইম যেটা হয় সেটা হচ্ছে যে এখান থেকেই পরীক্ষায় আসে। তো এখান থেকে যদি আমাদের অনুশীলনটা থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের পরীক্ষায় উত্তর করতে বা সঠিক উত্তর খুব অল্প সময় নির্ণয় করতে অনেক বেশি সহজ হয়ে থাকে। তো আশা করি বুঝতে পেরেছি। এবার যাই হচ্ছে বিশেষণ স্থানীয়। তার মানে আমরা এখন যেহেতু এটা ক্রিয়া বিশেষণ পড়লাম, তাহলে এটা কি হবে, বিশেষণ বা অ্যাডজেক্টিভ। এই যে ধনধান্যে পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, আমাদের এই বসুন্ধরা যে কতটা সুন্দর, সেই সুন্দরটা কিন্তু এখানে আগের পুরো খণ্ডটাই বর্ণনা করেছে। ধনধান্যে পুষ্প ভরা, এই ধনধান্য পুষ্পটা, এই পুরোটাই হচ্ছে বেসিক্যালি হচ্ছে একটা বিশেষণ বা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। তার মানে ওই যে একই কথা, মানে আগের কথাটা রিপিট করতে হচ্ছে। সবসময় যে প্রতিনিয়ত সবসময় যে একেবারে কি বিশেষণ একটা পদেই হতে হবে ব্যাপারটা কিন্তু মোটেও এরকম নয়। পুরো একটা খণ্ডবাক্য জুড়েও কি হতে পারে, বিশেষণ হতে পারে। আচ্ছা, এরপর যদি আমি খেয়াল করে দেখি যে বিশেষ্য স্থানীয়, এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমি মাঠে গিয়ে দেখলাম যে খেলা শেষ হয়ে গিয়েছে, এখানে খেলা শেষ হয়ে গিয়েছে, এই আগের অংশটা কিন্তু এখানে বিশেষ্য, মানে এটা তো বিশেষণ বা ক্রিয়া বিশেষণ কোনোটাই হচ্ছে না, তাহলে বাদ বাকি থাকে কি, বিশেষ্যই তো হয়। এটা মূলত হচ্ছে পুরোটাই কিন্তু আমাকে বিশেষ্য বা নামবাচক বোঝাচ্ছে। তো আশা করি এই ব্যাপারটা আমাদের সহজেই বুঝতে পেরেছি যে এইরকম ভাবে যদি আমরা উদাহরণগুলো দেখা যায় যে এক এক করে মনে রাখতে পারি, তাহলে সেটা আমাদের জন্য কি হতে পারে, অনেকটাই সহজ হতে পারে। আচ্ছা, তাহলে এখন আমরা পরেরটা যৌগিক বাক্য, এটাতে যাই। এখন যৌগিক বাক্য নিয়ে যেটা হয় সেটা হচ্ছে অনেক সময় আমরা এই যৌগিক বাক্যের সাথে যে জটিল বাক্যের যে মিল, এটা করে ফেলি। হ্যাঁ, আমি মানছি যে যৌগিক বাক্যের সাথে যে জটিল বাক্যের যে মিল নেই, বিষয়টা কিন্তু সেরকম না। হ্যাঁ, মিল তো অবশ্যই আছে, কিন্তু বলা হচ্ছে যৌগিক আর জটিল বাক্যের সেখানেও দুটো অংশ থাকে, এখানেও দুটো অংশ থাকে, ওখানেও দুটো অংশ থাকে, এখানেও দুটো অংশ থাকে। কিন্তু বলা হচ্ছে যে জটিল বাক্যের যে দুটো অংশ থাকে, সেই দুটো অংশ কিন্তু সবসময় নিরপেক্ষ হয় না, সবসময় নিরপেক্ষ হয় না। এই যৌগিক বাক্যে কিন্তু সরল মিশ্র এটা মিলিত হয়। এই একটা কথা বলা হয়েছে, সরল বাক্য মিশ্র বাক্য এটা জটিল বাক্যে মিলিত হয়, মিলিত হয়ে তারা হচ্ছে যৌগিক হচ্ছে। যৌগিক বাক্য মানে কি, দুটোর মিলন, মানে কোনো দুটোর কিছু মিলন হবে, দুটো বাক্যের মিলন হবে। সেখানে সরল বাক্য মিলন হতে পারে, সরল মিশ্র মিলন হতে পারে, এইরকম ভাবে কি হতে পারে, মিশ্র সরল এরকম হতে পারে। কিন্তু বলা হচ্ছে যে এখানে দুটো অংশ সবসময় কি থাকে, নিরপেক্ষ একটা জায়গা বজায় রাখে। তো এখানে একটা কথা মাথায় রাখতে হয় যে ওই যৌগিক বাক্য এখানে কি হবে, সবসময় দুটো অংশ থাকবে, আবার জটিল বাক্যও দুটো অংশ থাকবে, কিন্তু
জটিল বাক্যেরটা হচ্ছে দুই দিকের, যেটা বোঝাবে হচ্ছে জটিল বাক্যের মূলত একটা হচ্ছে একদম আশ্রিত থাকে, আর একটা হচ্ছে মূলত প্রধান খণ্ডবাক্য থাকে। এই আশ্রিত খণ্ডবাক্য আর প্রধান খণ্ডবাক্য এটা কিন্তু কখনো যৌগিক বাক্য হবে না। এবং যৌগিক বাক্যের আরেকটা কথা হচ্ছে যে সাধারণত এই পরস্পর নিরপেক্ষ দুটি ততোধিক সরল মিশ্র বাক্য যখন মিলিত হয় আর কি, তখন কিন্তু ম্যাক্সিমাম টাইমে তার মধ্যে সংযোজকমূলক অব্যয় যুক্ত হয়। বা সংযোজকমূলক অব্যয় কি, অনেকে হয়তো সংযোজকমূলক অব্যয়টা নাও চিনতে পারে। সংযোজকমূলক অব্যয়টা হচ্ছে কনজাংশন, ইংলিশে আমরা যেটা পড়ি আর কি কনজাংশন। এই কনজাংশন বা ইন্টারজেকশন এগুলাই হচ্ছে বেসিক্যালি হচ্ছে এইটাকে বাংলা এসে বলা হচ্ছে সংযোজকমূলক অব্যয়। তাহলে এই যে সংযোজকমূলক যে অব্যয়গুলো সেগুলো কিন্তু এখানে যুক্ত হবে। যেমন আমরা দেখতে পাচ্ছি এবং, তাই, কিন্তু, তবে, এগুলা। তার মানে একটা কথা বুঝতে হবে যে এই যে যৌগিক যে বাক্যগুলো, সেই যৌগিক বাক্যগুলো কিন্তু চাইলেই কিসে রূপান্তর করা যাচ্ছে, চাইলেই কিন্তু হচ্ছে এখানে জটিলে রূপান্তর করা যাচ্ছে, আবার জটিলগুলো কিন্তু হচ্ছে যৌগিকে রূপান্তর করা যাচ্ছে। তো আশা করি বিষয়টা খুব সহজেই বোঝা গিয়েছে। এখন আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে তাহলে এই যে ও, এবং, কিন্তু, তথাপি, বরং, এগুলা এই প্রভৃতি প্রত্যয়গুলো যুক্ত হয়, যেটাকে সংযোগমূলক অব্যয় বলার চেষ্টা করছি। আরেকটা কথা হলো যে যৌগিক বাক্যে যে কখনো যে কি হয় না, কমা হয় না, বিষয়টা কিন্তু তা না, হয়। কিন্তু যেটা মিশ্র বাক্য, সেই মিশ্র বাক্যে কিন্তু অধিকাংশ সময় কি হয়, কমা যুক্ত হয়। তাহলে আমাদের দেখা যায় যে ওই যে জটিল এবং যৌগিক, হ্যাঁ সেটা মূলত চেনার একটা বিষয়, দুটো বিষয় যদি খেয়াল রাখা হয়, মানে আমি মূলত দুইটা বিষয় দিয়ে অনেক বেশি মনে রাখার চেষ্টা করি। সেই বিষয়গুলো হচ্ছে মূলত একটা হচ্ছে অবশ্যই সেখানে শর্ত থাকবে, আর এখানে যৌগিক শর্ত থাকবে না, আর ওটা ম্যাক্সিমামই হচ্ছে মাঝখানে একটা কমা যুক্ত হয়ে যাবে। আর এখানে হচ্ছে নিরপেক্ষ হয়ে দুটোই অর্থ প্রকাশ করতে হবে। যেমন তিনি আমাকে টাকা দিলেন এবং বাড়ি দিতে বলেন, এখানে কিন্তু দুটোই নিরপেক্ষ। সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি, তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি। এইগুলো কিন্তু আবার এই এখানে একটা কথা আছে, এইটাকেও কিন্তু কি করা যায়, এটাকে কিন্তু আবার মিশ্র করা যায়, মানে জটিল করা যায়। যদিও তার বয়স হচ্ছে তবুও তার বুদ্ধি হয়নি, এখন কিন্তু কি হয়ে গেল, এটা কিন্তু এই জটিল হয়ে গেল। সত্য কথা বলেনি তাই বিপদে পড়েছে, যেহেতু সত্য কথা বলেনি সেহেতু কি পড়েছে, এখানে বিপদে পড়েছে। তো তিনি আমাকে টাকা দিলেন এবং বাড়িতে দিতে বললেন, তো এখানে আমরা কি করতে পারি, এটাকে আমরা জটিল করবো কিভাবে, যিনি আমাকে টাকা দিলেন তিনি আমাকে বাড়ি দিতে বললেন, তো যিনি আমাকে টাকা দিলেন তিনি বাড়ি দিতে বললেন। তাহলে এই যে দেখা যাচ্ছে যে চাইলেই কিন্তু যৌগিকটাকে খুব সহজে কি করা যাচ্ছে, ওই শর্তটা যোগ করে দিয়ে আর মাঝখানে কমা বসিয়ে দিয়ে খুব সহজেই কিন্তু যৌগিককে জটিল করা যাচ্ছে। এই যে যৌগিককে যে জটিল করার যে পদ্ধতি, এই পদ্ধতিটাও কিন্তু অনেক সহজ। তাহলে ওই বিষয়গুলো যদি মাথায় রাখি, মানে যৌগিক এবং জটিলের যদি বৈশিষ্ট্য মাথায় রাখি, তাহলে কিন্তু এগুলো আমাদের পক্ষে মনে রাখাটা অনেক অনেক বেশি সহজ। তো আশা করি তোমাদের কাছে বিষয়গুলো অনেক বেশি সহজ লেগেছে। এবার আমরা কিছু প্রশ্ন উত্তরের দিকে যাই। প্রশ্ন উত্তর বিষয়গুলো কিরকম, প্রশ্ন উত্তর হচ্ছে যে কোন বাক্যাংশটি গুরুচণ্ডালী দোষযুক্ত। আচ্ছা, ঘোড়ার গাড়ি তো ঠিকই আছে, দুটোই একদম, এটা হচ্ছে দুটোই দেশীয়। আবার শবদাহ, এটা দুটোই হচ্ছে তৎসম। আর মরা পোড়া, এটাও দুটোই হচ্ছে কি এখানে বেসিকলি দেশীয়। তো এখানে ঘোড়ার শকট, তাহলে ঘোড়া হচ্ছে এখানে মূলত হচ্ছে ঘোড়া কথাটা যদিও দেশীয় বা চলিত বলি, শকট কিন্তু এটা মূলত সংস্কৃত। এখানে কিন্তু এই ঘোড়া আর শকট এই দুটার মধ্যে কিন্তু মিশ্রণ হয়েছে। আর যখনই এরকম কি হয়, মিশ্রণ হয়, মানে দেশীয় তৎসমর মিশ্রণ হয় বা সাধুচলিতর মিশ্রণ হয়, তখন সেটাকে কি বলা হয়, গুরুচণ্ডালী। আচ্ছা, তাহলে এখানে গুরুচণ্ডালী বুঝতে পেরেছি। এখানে আর একটা কথা আমি একটু বলে রাখি, যেটা একটু মনে করা দেওয়া মনে হয় প্রয়োজন, সেটা হচ্ছে যে যদি কখনো এরকম গুরুচণ্ডালী কোনো দোষ দিয়ে দেওয়া হয়, যদি এরকম বলা হয় নিজের কোনটি যোগ্যতার গুণাগুণ হারিয়েছে, যদি কখনো প্রশ্নটা এরকম করা হয় যে গুরুচণ্ডালী দোষ না বলে এখানে বলেছে যে কোন বাক্যাংশটি মূলত যোগ্যতার গুণাগুণ হারিয়েছে, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের এই কি করতে হবে, ঘোড়ার শকট উত্তরটা হবে, গ উত্তরটা হবে। কেন? কারণটা হচ্ছে আমাদের বোধহয় আমরা পড়েছিলাম যে যেগুলো
যেগুলো হচ্ছে মূলত ভাবগত অর্থে মিল করে সেগুলোও মূলত যোগ্যতা হারায়, গুণাগুণ হারায়। আবার গুরুচণ্ডালী যেটা হয় সেটাও কিন্তু তার যোগ্যতার গুণাগুণ হারায়। তো এই বিষয়টা বোধহয় আমাদের মনে থাকার কথা। তাহলে উত্তরটা এখানে কেন দেওয়া হচ্ছে আশা করি একদম ক্লিয়ার। আচ্ছা, এবার বলা হচ্ছে আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা বাক্যের কি? বাক্যের হচ্ছে গুণ, মানে সার্থক বাক্যের গুণ। আকাঙ্ক্ষা হচ্ছে, এটা তো আমরা একদম শুরুর দিকে পড়েছিলাম, আকাঙ্ক্ষা হচ্ছে বাক্যে বক্তার বক্তব্য যদি শ্রোতার শোনার ইচ্ছা বা চাহিদা হয়, সেই ইচ্ছা বা চাহিদাকেই বলা হয় হচ্ছে আকাঙ্ক্ষা, মানে অর্থ। আর আসক্তি মানে তো বলেইছিলাম বিন্যাস। আসক্তিটা হচ্ছে সুশৃঙ্খল পদবিন্যাস। তো পাশাপাশি যদি পদ বসে যদি একদম পরিপূর্ণ অর্থ প্রকাশ করে, তখন সেটাকে কি বলা হয়? আসক্তি। আর যোগ্যতা হচ্ছে, এটা বললাম যে ভাবগত অর্থের মিল অথবা আরো অন্যান্য যেগুলো রয়েছে সেগুলো। তো সেগুলো যেহেতু কথা বলেছি আর এই জায়গায় কথা বাড়াচ্ছি না, তাহলে উত্তরটা কি হচ্ছে? গ নাম্বারটা। তো আশা করি বিষয়টা খুব সহজেই বোঝা গিয়েছে। আচ্ছা, এরপর যেটা বলছি, আমার হৃদয় মন্দিরে আশার বীজ উক্ত হলো, বাক্যটিতে কোন দোষ আছে? আচ্ছা, এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে বোধহয় এই মূলত একটু ভুল হয়ে গিয়েছে। মূলত এখানে উত্তরটা এটা হবে না, এটা উত্তর হবে না, এটা উত্তর না হয়ে মূলত উত্তরটা হবে হচ্ছে এটা। কেন এই উত্তরটা হবে আমি একটু বলে দিই। উত্তরটা হচ্ছে এই জন্য, প্রথমে আমরা একটু ভুল দিয়েছিলাম আর কি। তো এখানে গুরুচণ্ডালী দোষটা হবে না, এখানে উপমার ভুল প্রয়োগ হবে। উপমার ভুল প্রয়োগ কেন হবে আমি বুঝিয়ে দিচ্ছি। আমার হৃদয় মন্দিরে আশার বীজ উক্ত হইল, বাক্যটিতে দোষ হচ্ছে উপমার ভুল প্রয়োগ। কেন উপমার ভুল প্রয়োগ? এই কারণে যে আমার হৃদয় মন্দিরে আশার বীজ উক্ত হলো। আচ্ছা, বীজ যে উক্ত হচ্ছে, মানে এই বীজ উক্ত হওয়া ব্যাপারটা কি? মানে বীজ বপন করা হয় কোথায়? বীজ কি বপন করা হয় মন্দিরে না ক্ষেত্রে? ক্ষেত্রে মানে হচ্ছে খেতে আর কি, মানে জমির কথা বলানো হচ্ছে। তাহলে জমিতে হয়। তাহলে আশার বীজ যদি জমিতে হয় তাহলে এখানে অবশ্যই মন্দির কথাটা বলা কিন্তু হয়নি। তাহলে এখানে কি বলতে হবে? আমার হৃদয় ক্ষেত্রে। তাহলে হৃদয় ক্ষেত্রে আশার বীজ উক্ত। এবার ঠিক আছে। আচ্ছা, এই প্রশ্নটা আরেকটা হবে হতে পারে। এই প্রশ্নটা আরেকটা হবে কি হতে পারে? আরেকটা হতে পারে হচ্ছে এরকম যে যদি প্রশ্ন করা হয় এই বাক্যটিতে কোন কিসের গুণাগুণ হারিয়েছে, যদি এখানে উপমার ভুল প্রয়োগ না আছে, যদি জিজ্ঞেস করে এখানে কিসের গুণাগুণ হারিয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আমার বলতে হবে যোগ্যতার গুণাগুণ। কারণ আমরা যোগ্যতার গুণাগুণের মধ্যে যেগুলো পড়েছিলাম সেগুলো কিন্তু সেখানে কিন্তু বাগধারার দোষ, গুরুচণ্ডালী, উপমার ভুল প্রয়োগ, বাহুল্য দোষ সবগুলোই ছিল। তার মানে এখানে যদি ওইভাবে জিজ্ঞেস করা হয় তাহলে এখানে হচ্ছে অবশ্যই ওই উত্তরটাও কিন্তু সঠিক, যে যোগ্যতার গুণাগুণ হারিয়েছে। এটাও যেরকম উত্তর সঠিক, উপমার ভুল প্রয়োগ, একেবারে যোগ্যতার গুণাগুণ হারিয়েছে, এটাও কিন্তু ভুল। তাহলে এখানে ছোট একটা ভুল ছিল। আশা করি ভুলটা আমি এখানে ঠিক করে দিয়েছি। আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের অন্য পদের শোনার যে ইচ্ছা, এটাকে কি বলে? এটাকে হচ্ছে আকাঙ্ক্ষা বলে। এটা হচ্ছে বাক্যের যে গুণাগুণ, সেই গুণাগুণের একদম প্রথমটা। বাক্যের গুণাগুণ হচ্ছে মূলত তিনটা: আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি। তো এর মধ্যে প্রথমটা হচ্ছে আকাঙ্ক্ষা। তো আশা করি এটা খুব সহজ উত্তর। কেন ক উত্তর হচ্ছে এটা আলাদা করে বুঝিয়ে বলার আর খুব একটা প্রয়োজন নেই। আমরা পরেরটাই চলে যাই। আমরা এখানে বলছি বাক্যের উদ্দেশ্য কত প্রকার। বাক্যের উদ্দেশ্য কিন্তু হচ্ছে মূলত দুই প্রকার। কেন উদ্দেশ্য দুই প্রকার হচ্ছে? একটা হচ্ছে সরল উদ্দেশ্য, আর একটা হচ্ছে বিশেষণাদি উদ্দেশ্য। মানে বাক্যের উদ্দেশ্যের সঙ্গে বিশেষণ যুক্ত হয়। তো যেটা বিশেষণাদি যুক্ত হয় সেটা কিন্তু সেই বিশেষণাদি যুক্ত হওয়াকে মূলত বলা হচ্ছে সম্প্রসারিত উদ্দেশ্য। আর আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে সরল উদ্দেশ্য। সরল উদ্দেশ্য মূলত কি হয়? এক কর্তা বিশিষ্ট উদ্দেশ্য, সেটাকে বলা হয় হচ্ছে সরল উদ্দেশ্য। আর বিশেষণাদি যুক্ত মানে হচ্ছে সম্প্রসারিত, মানে বাড়তি যে উদ্দেশ্য, সেটা হচ্ছে আরেকটা প্রকার। এই হচ্ছে উদ্দেশ্যের দুইটা প্রকার। তো আশা করি তোমাদের কাছে বিষয়টা খুব বেশি বোধগম্য হয়েছে। এরপর আমি যদি বলি যে হাসিমের ভাই এসেছে, এখানে হাসিমের পদটি কিসের সম্প্রসারক? এটা অবশ্যই উদ্দেশ্যের সম্প্রসারক। কেন? কারণ এই হাসিমের ভাই, এই ভাইটা হচ্ছে হাসিমের সাথে সম্বন্ধ রেখেছে। কিরকম ভাবে সম্বন্ধ কেন হয়েছে এই ব্যাখ্যা আমি দিয়েছি। কারণ এই যে আমি আবার যেহেতু আগে দিয়েছি, এখন সংক্ষেপে এখন বলে দিচ্ছি, এখন খুব একটা বিস্তারিত এখন বলবো না, বলে খুব একটা লম্বা করবো না। কারণ হাসিমের ভাই, এই হাসিমের সাথে এসেছে কোনো সম্পর্ক নেই, ক্রিয়ার সাথে সম্পর্ক নেই।
তাহলে হাসি মিঠুর সম্পর্ক হচ্ছে কি ভাইয়ের। তো বাক্যের কোনো একটা পদ যদি ক্রিয়ার সাথে সম্পর্ক না রেখে যদি অন্য কোনো পদের সাথে সম্পর্ক রাখে তখন তাকে বলা হয় সম্বন্ধ পদ। এখানে সম্বন্ধ পদে এটা হচ্ছে উদ্দেশ্যের সম্প্রসারক হিসেবে কাজ করছে। এখানে উদ্দেশ্যের সম্প্রসারক, এখানে মূল উদ্দেশ্য কোনটা? এখানে মূল উদ্দেশ্য হচ্ছে ভাই। এখানে মূল উদ্দেশ্য ভাই হলেও, যদি এখানে মূল উদ্দেশ্য ভাই, কিন্তু তারপর এখানে এই হাসিমের এটা হচ্ছে উদ্দেশ্যের সম্প্রসারক মানে বাড়তি। এবং প্রশ্ন যদি ওটাও হয় যে কি যোগে, তাহলে এটা উত্তর হবে হচ্ছে মূলত সম্বন্ধ পদ যোগে, এটা হচ্ছে উদ্দেশ্যের সম্প্রসারক। তো বিষয়টা খুব ক্লিয়ার, দুই রকম ভাবে প্রশ্ন কিভাবে আসতে পারে একদম বুঝিয়ে দিয়েছি। আচ্ছা, এরপর যদি দেখি যে কোন সরল বাক্যের কোনটি সরল বাক্যের উদাহরণ। কোনটি সরল বাক্যের উদাহরণ মূলত আমরা খুব সহজে বের করতে পারি, কারণ একটা পদ আছে। সরল বাক্য কিভাবে বুঝি আমরা? সরল বাক্য বোঝার পদ্ধতি খুবই সহজ, যে একটা মাত্র কর্তা থাকবে আর একটাই হচ্ছে বেসিক্যালি সমাপিকা ক্রিয়া থাকবে, মানে শেষে যে ক্রিয়াটা থাকে সেটাকে সমাপিকা বলা হয়, আর মাঝখানে একটা অসমাপিকা বলা হয়। এখানে ফুটছে কে পদ্মফুল, একটাই হচ্ছে এখানে কর্তা, আর ফুটে এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। তো ফুটেটা যেহেতু সমাপিকা ক্রিয়া, তো এই জন্য এখানে একটাই কর্তা এবং একটা সমাপিকা ক্রিয়া, তো এই জন্য বেসিক্যালি এটা কি হচ্ছে, খ নম্বরটা হচ্ছে। আর পরেরগুলো কেন হচ্ছে না এই কারণে যে যে পরিশ্রম করে এখানে পরিশ্রম যে করছে, পরিশ্রম করে আবার সে সুখ লাভ করছে, এখানে জটিল বাক্য হয়ে যাচ্ছে, কারণ দুটো অংশ। আবার এখানে শর্তমূলক, তাহলে এটা কি হচ্ছে, জটিল বাক্য। যে ভিক্ষা চায় তাকে দান করো, তাহলে এখানেও কিন্তু দুটো অংশ হলে তো হবে না। আচ্ছা, উদাস্ত পরিশ্রম করব তথাপি অন্যের দ্বারস্থ হব না, এখানেও কিন্তু কি হচ্ছে, দুটো অংশ দেখতে পাচ্ছি। তাই যেটা সরল বাক্যের মধ্যে তো কখনো কি হতে পারে না, দুটো অংশ হতে পারে না। খুব মানে সরল বাক্য কোনটা এটা খুব সহজেই বোঝা যাচ্ছে। তো আশা করি বিষয়গুলো তোমাদের কাছে অনেক বেশি পরিষ্কার হয়েছে এবং প্রশ্ন উত্তরের মাধ্যমে তোমাদের খুব সহজ করে বোঝানোর চেষ্টা করেছি। তারপর বলছি তার বয়স হলেও বুদ্ধি হয়নি, এটি কোন বাক্য? এটি হচ্ছে সরল বাক্য। কারণ আমি যদি বলতাম যদিও তার বয়স হয়েছে তবুও তার বুদ্ধি হয়নি, এরকম যদি বলতাম তাহলে কি হতো, এটা হচ্ছে দুটো ভাগ হয়ে যেত, তাহলে তখন সেক্ষেত্রে মিশ্র বাক্য হতে পারতো। কিন্তু যদি তার বয়স হলেও বুদ্ধি হয়নি, এখানে ওই যে যেটা বললাম একটা কর্তা পাশাপাশি এখানে কি করা হয়েছে, একটা কর্তা এবং এখানে হচ্ছে একটা কর্তা আর সমাপিকা ক্রিয়া একটাই ব্যবহার করা হয়েছে, তাই এটা সরল বাক্য। জটিল যৌগিক মিশ্রণ তো হবেই না, তো বোঝাই যাচ্ছে খুব সহজ করে। তারপর বলা হচ্ছে যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে, এটি কোনটা? এই যে এখানে যেহেতু দুইটা অংশ এবং এখানে শর্ত রয়েছে, এবং এই প্রথমটা যেহেতু আশ্রিত খণ্ডবাক্য আর পরেরটা হচ্ছে প্রধান খণ্ডবাক্য এবং মাঝখানে কমা রয়েছে, এই সবগুলো দেখে আমি মূলত বুঝতে পারলাম এটা হচ্ছে বেসিক্যালি মিশ্র বাক্য। আচ্ছা, বা এটাকে জটিল বাক্য বলা যায়। তারপর হাতিগুলো আকাশে উঠছে, এটা কি হবে? এটা কোন গুণের অভাব? এটা হচ্ছে যোগ্যতা। কেন যোগ্যতা? কারণ এখানে যে ভাবগুলো অর্থের কোনো মিল নেই। আমি যদি বলতাম পাখিগুলো আকাশে উঠছে, তাহলে হচ্ছে বাস্তবিক বা ভাবগত অর্থের মিল এখানে পাওয়া যেত। কিন্তু যখনই বলা হচ্ছে হাতিগুলো আকাশে উঠছে, হাতি তো আর আকাশে উঠতে পারে না, এইরকম একটা উদাহরণ বোধহয় আমি দিয়েছিলাম একটু আগে। তো এই জন্য এটা কি হচ্ছে, এটা যোগ্যতার অভাব হচ্ছে। আশা করি বিষয়টা খুব সহজেই বুঝতে পেরেছো। এরপর হচ্ছে কোনটি জটিল বাক্য। আমরা আগে দেখবো যে কোনটার মধ্যে দুটো অংশ, এবং দুটো অংশের মধ্যে যদি আমরা দেখি প্রথম অংশটা হচ্ছে আশ্রিত রয়েছে, তাহলে সেটাই হচ্ছে বেসিক্যালি জটিল বাক্য। তো আমরা প্রথমটাই দেখতে পাচ্ছি যে লেখাপড়া করে যেই, গাড়ি ঘোড়া চড়ে সেই, এই যে যেই সেই, তাহলে আমার বাকি তিনটা পড়ার একদম প্রয়োজনই নেই। কেন? কারণ আমরা এই বাক্যের মধ্যেই দেখতে পাচ্ছি শর্ত রয়েছে। একটা হচ্ছে শর্তমূলক হয় মানে কন্ডিশনাল, আর একটা হচ্ছে প্রথম অংশটা কিন্তু হচ্ছে এখানে কি আশ্রিত খণ্ডবাক্য, আবার মাঝখানে কি রয়েছে, কমা। তো সব মিলিয়ে এটা জটিল বা মিশ্র বাক্য, এটা বুঝতে একদমই আমাদের দিয়ে হচ্ছে না। তাহলে ক যে কেন উত্তর, এটা আমরা খুব সহজে বুঝতে পারলাম। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। তাহলে আমি চেষ্টা করেছি বাক্যের যে রূপান্তরগুলো কিভাবে হবে, জটিল মিশ্র বাক্যের রূপান্তরগুলো কি হবে, অংশগুলো কি হবে, বাক্যের গুণাগুণ নিয়ে সবগুলো নিয়ে মূলত আজকে আলোচনা করার চেষ্টা করেছি। যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেই বিষয়গুলো মূলত আজকের এই বাক্যের মধ্যে রেখেছি, এবং প্রশ্ন উত্তর যখন প্র্যাকটিস হয়েছে তখনও প্রত্যেকটা বিষয় বলার চেষ্টা করেছি যে কোন উত্তরটা কেন হচ্ছে বা অন্য উত্তরটা কেন হচ্ছে না, সেটাও বুঝিয়ে বলার চেষ্টা করেছি। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, আর তোমরা সবসময় এটা অনুশীলন করবে, আর বিশেষ করে বইয়ের যে উদাহরণগুলো রয়েছে সেগুলো খুব বেশি করে অনুশীলন করবে। তাহলে দেখা যাবে যে তোমাদের যে
পরীক্ষায় যে কোনো ধরনের বা যেভাবেই প্রশ্ন আসুক কেন, বই থেকেই হোক না কেন, বইয়ের বাইরে হোক না কেন, যে কোনো জায়গা থেকেই তোমরা খুব সহজেই উত্তর করতে পারবে। তো সেই আশা করে কামনা নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যারা এতক্ষণ ক্লাস ছিলে তাদের প্রত্যেকেই বলছি থ্যাংক ইউ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, কথা হবে অন্য কোনো এক ক্লাসে।